আচ্ছা, তো আমরা তাহলে শুরু করলাম কৃষক দিয়ে। আচ্ছা, কৃষক শুরু করার আগে গত ক্লাসে আমরা অনেকগুলা কথা বলছিলাম সার্কিট নিয়ে। গত ক্লাসের আগের ক্লাস তো সার্কিট ছিলই, পরে গত ক্লাসে সার্কিট নিয়ে অনেক আলোচনা হয়েছে। একটা সার্কিট দিয়ে শুরু করি ক্লাস, সেটা তোমরা আগে সলভ করার চেষ্টা করো, দেখো এটা সলভ করতে পারো কিনা। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এটা আমি তোমাদের সামহাও মিস করে গেছি গত ক্লাসে। এরকম থেকে রোধ আছে এ বি, ঠিক আছে? এটা রোধ হচ্ছে আর, এটা রোধ হচ্ছে আর, এটা রোধ হচ্ছে আর। এখন যদি তোমাদেরকে আমি বলি যে হোয়াট ইজ আর এ বি, এ আর বি এর মধ্যে তুল্য রোধটা কত, সেটা কি হবে বলো তো? কত হবে? 3 আর, কারণ তারা সিরিজে আছে, বুঝাই যায়। এটা তো সহজ, এটা খুবই সহজ। এটা হচ্ছে 3 আর, আমরা খুব সহজেই আন্দাজ করতে পারি। এইটুকু কমন সেন্স আমাদের 9-10 থেকে আছে। এখন আমি এটাকে যদি একটু চেঞ্জ করে বলি এখানে, ওকে, তাহলে এখানে আমি দিলাম যেটা, সেটা হচ্ছে এখানে একটা পরিবাহী তার কানেক্ট করে দিলাম, এই বরাবর আরেকটা পরিবাহী তার আমরা কানেক্ট করে দিলাম। নাও হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি? R/3। কিভাবে হয়েছে? ইন্ডিয়াতে প্যারালাল, তাই তো? সো আমরা দেখতে পারি, যদি এখানে আমরা যদি ওই অ্যানালিসিসে যাই, আমি বললাম এখানে এ মানে এখানেও এ, ওকে। আর এই পাশে যদি এ হয়, এটা এই বরাবর আসলে কোনো বাধা ছাড়া, এটাকে আমরা এ বলতে পারি। ভেরি গুড। এইটাকে যদি বি বলি, এটাও বি। তাহলে এই বরাবর যদি আমি এখানে আসি, এটা হচ্ছে বি। তাহলে দেখা যাচ্ছে সবগুলা রোধের দুই প্রান্ত এ আর বি তে কানেক্টেড। এই যে এটার দুই প্রান্ত এ আর বি তে, এটার দুই প্রান্ত এ আর বি তে, এটার দুই প্রান্ত এ আর বি তে। যেহেতু সবার দুই প্রান্ত কমন, তাহলে সবাই প্যারালাল আছে। যেহেতু তাদের মান সমান, তুল্য রোধটা হবে রোধের মান বাই রোধের সংখ্যা। ঠিক আছে, তো গেল এটা আমরা বুঝলাম। 3 আর, এটা আমরা খুব ভালো মতো বুঝলাম, দেখেই চিনে গেছি R/3। এখন আমি এখানে আরেকটা ভেরিয়েশন নিয়ে আসি। আগের প্রশ্নের হিসাব বাদ দিই, এটা এটা দিলাম বাদ, এটা দিলাম বাদ, এটা বাদ দিলাম। এখন আমি বললাম তোমাদেরকে যে এখানেও রোধ আছে, এখানেও আর, এখানেও আর। এখন আবার সেম প্রশ্ন করলাম, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি? প্রশ্ন কি বোঝা গেছে? আগেরটাই প্রশ্ন, সার্কিটটা ডিফারেন্ট। সলভ করে বলবো আনসারটা কত হয়। এখানে জোর করে প্যারালাল বা সিরিজ বানানোর সুযোগ হবে না, কারণ সিরিজ হওয়ার শর্ত হচ্ছে কারেন্ট কোনো ডিভিশন ছাড়া তাদের ভিতর দিয়ে যাবে। হ্যাঁ বলো। এটা তো বলার পরে মনে করলে হবে না। এটা তো আমি বলার পরে মনে করলে হবে না, পরীক্ষা হলে তোমার তো মনে করতে হবে। তো আমি ক্লাসে এটা বারবার তোমাদের বলে দিছি, ভালো করে দেখবা সিরিজ প্যারালাল আছে কিনা। সিরিজ হওয়ার শর্ত কি? দেয়ার শুড নট বি এনি ডিভিশন ইন কারেন্ট। যদি দেখো দুইটা রোধ এইভাবে আছে, এভাবে, তাহলে অবশ্যই তারা সিরিজে আছে। যদি দেখো দুইটা রোধ এমনি আছে, তাদের দুই প্রান্ত কমন, তাহলে অবশ্যই তার প্যারালাল আছে। এখানে কোনো দুইটা রোধের মধ্যে বা কোনো তিনটা তিনটা দূরের কথা, কোনো দুইটার মধ্যে তুমি এই সম্পর্ক পাচ্ছ কিনা? আছে এই সম্পর্ক? তুমি কি বলতে পারবা যে এটা এবং এটা প্যারালাল না? এখানে এটার এক মাথা এতে, এটার এক মাথা অন্য একটা পয়েন্ট সিতে, যেখানে এটার এক মাথা অন্য একটা পয়েন্টে, সেখানে কোনোভাবেই তুমি সিরিজ প্যারালাল কোনোটাই খুঁজে পাবে না। তা আমি আমার ক্লাসে বলছিলাম এটা ছিল লেভেল 0। সিরিজ প্যারালাল পেয়ে গেলে তো আমাদের 9-10 এর মতো করে হয়ে যায়। সিরিজ প্যারালাল না হলে ইন্টারের ম্যাক্সিমাম লেভেলই এটা তোমাকে হুইস্টেন বেদের সাম্যাবস্থায় দিবে। কারণ এমসিকিউ তার কত কত বড় ম্যাথ দিবে তোমাকে? এমসিকিউ তো খুব বড় মতো তোমাকে দেওয়ার সুযোগ নেই, তাই না? এমসিকিউ একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে তোমাকে দিবে না তো কঠিন প্রশ্ন। সো ইন্টারের সিলেবাসে তোমাকে কৃষক দিয়ে অবশ্যই করতে হয়, যদি সিরিজ প্যারালাল না থাকে এবং হুইস্টেন বেদের সাম্যাবস্থা না থাকে, অবশ্যই কৃষকে যাব। কিন্তু অবশ্যই সিরিজ প্যারালাল খুঁজে না পাওয়ার পরে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি খোঁজা? হুইস্টেন বেদের সাম্যাবস্থা খোঁজা। কারণ সাম্যাবস্থা খুঁজতে গেলে আমাদের কাজ হচ্ছে একটু দেখার চেষ্টা করা যে এটাকে হুইস্টেন বেদের মধ্যে সাজানো যায় কিনা। দেখো এটা এ, আমি বললাম এটা যদি এ হয়, এটা তো অবশ্যই এ না, এটা অবশ্যই একটা অন্য পয়েন্ট সি। এটা অবশ্যই বি হলে এটা অবশ্যই অন্য একটা পয়েন্ট। আমি এটাকে আলাদা করে একটু আঁকি, তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে। আমি বললাম এখানে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা অবশ্যই এ না, এটা অবশ্যই বললাম সি। আর এটা যদি বি হয়, এটা এই বারবার আসলে আমি বি বলতে পারবো না, এটা অবশ্যই সিও না, এটা ডিও না, সিও না এও না, এটা অবশ্যই ডি হবে। তো বুঝে গেছো তুমি, 4টা পয়েন্ট আছে এখানে সব মিলাই। যেটা করবা, সাজায় নেওয়া আগে, যেহেতু তোমার মনে মনে মানে আন্দাজ করতেছো হোস্টেল ব্রিজ থাকতে পারে, হোস্টেল ব্রিজের মধ্যে সাজানোর চেষ্টা করো। এ আর বি আছে, আর তুমি সি আর ডি কে এই পাশে রাখো। তুমি এ আর বি রাখছো এখানে, তুমি সি আর ডি কে এই পাশে এইভাবে রাখো। এখন তুমি দেখো এটা কাকার মধ্যে আছে? এ আর ডি এর মধ্যে, তাই না? এ আর ডি এর মধ্যে আছে। এটা কাকার মধ্যে আছে? বি আর ডি এর মধ্যে আছে, এটাকে রাখো। এটা কাকার মধ্যে আছে? এ আর সি এর মধ্যে আছে, এটাকে এখানে রাখো। এটা কাকার মধ্যে আছে?
এটা কাকার মধ্যে আছে, বি আর সি এর মধ্যে, এটাকে এখানে রাখো। এটা কাকার মধ্যে আছে, ডি আর সি এর মধ্যে, এই যে ডি আর সি এর মধ্যে। এখন তুমি ভালো করে দেখতেছো এখানে চেহারাটা কিন্তু মিলে গেছে। আমাদের কারেন্টটা এদিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে বের হওয়ার কথা। সো এদিক দিয়ে যদি যাই, এটা সিরিজে ছিল আগে, আর আর সিরিজে না, যদি এটা বাদ দিয়ে চিন্তা করে, আমার বলছি এখানে কিন্তু তোমার জুম আউট জুম ইন সব বুঝতে হবে। এটা কিন্তু মোটেও তোমাকে শিখাই দেওয়ার মুখস্থ করানোর কিছু নাই আমার। আমি ক্লাসে এটা সেম কাজ আমি ক্লাসে করছি না গতদিন, ক্লাসে তো আসো নাই, রেকর্ডটা দেখবা, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এই আর কি। আহ, এই তো তাহলে এখন বুঝতেছো আর ইস টু আর যে অনুপাত, আর ইস টু আর সেম অনুপাত, আমি তো সাজাই নিছি অলরেডি, বোঝাই যাচ্ছে এখন এই দিকে কারেন্ট যাবে না। সো আর আর সিরিজ টু আর পরস্পর প্যারালাল, টু আর যদি প্যারালাল হয় দে আর ইকুয়াল ইন অ্যামাউন্ট, 2r/2, আনসার হবে আর। আনসার কত হবে তাহলে এখানে? তুলোর মানটা হবে আর এ বি সমান আর। দেখো কত সহজ একটা প্রশ্ন, জাস্ট ঠিক মতো ধরতে পারলে হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে প্র্যাকটিস কিন্তু এখনো তোমাদের অনেক বাকি। ফারিহা বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা, গেল। আর শর্ট সার্কিটের ব্যাপারটা আরেকবার খেয়াল করবে। শর্ট সার্কিট কখন হবে? যখন তুমি দেখবা কোনো দুইটা পয়েন্ট আসলে সেম পয়েন্ট হয়ে গেছে, তখন আর এদিক দিয়ে কোনো ঘূর্ণন আসবে না। আমি ধরে একটা সার্কিট বানাই, এখানে বললাম, মনে করি এখানে এখানে একটা রোধ আছে, একটা রোধ আছে, আছে একটা, এটা যদি আমি এইভাবে আঁকি, আমি বললাম এখানে এটাকে বললাম আমি এ পয়েন্ট, এটাকে বললাম আমি বি পয়েন্ট, এটা বললাম আর 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 আর। বোঝা গেছে? এখন যদি ভালো করে খেয়াল করো, তুমি ভালো করে তাকাইয়ে দেখতে পারবা যে এখানে আসলে আমার কারেন্টটা যদি, এখানে কোনো রোধ আছে? রোধ নাই। রোধ না নাই মানে এ কথার মানে কি? এখানে আসলে সেম ভোল্টেজ। তাহলে তুমি যদি বলো কারেন্ট এদিকে গিয়ে এদিকে আসবে, তুমি একটা আসলে ইললজিক্যাল কথা বলে ফেলছো। কারেন্ট এদিকে গিয়ে এদিকে আসা মানে কি? এখানে ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কম, অথচ তুমি নিজে দেখতেছো ভোল্টেজ সেম। কারেন্ট কেন এদিকে যাবে? অথবা কারেন্ট এদিকে যদি আমি বলি এদিক থেকে আসতেছে, কারণ এদিকে গিয়ে তো এদিকেই আসা লাগবে। তুমি একটু আগে বললা এখানে ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কম, মানে তুমি যদি বলে থাকো, তুমি যদি বলে থাকো ভোল্টেজ সমান, কারণ আমার তো এখানে কোনো মাঝখানে বাধা নাই। তাহলে এখানের এই পয়েন্টে যদি পি বলি, এটা কিউ বলি, কি পি এর ভোল্টেজ আর কিউ এর ভোল্টেজ সেম হতে বাধ্য, কারণ এখানে মাঝখানে কোনো ডিভিশন নাই। পি ইজ কিউ, কিউ ইজ পি, ভোল্টেজ সেম। ভোল্টেজ যদি সেম থাকে আর তুমি যদি বলো এদিক দিয়ে কারেন্ট গিয়ে এদিকে আসবে, তাহলে তুমি ইললজিক্যাল কথা বললে, কারণ কারেন্ট সবসময় বেশি থেকে কমের দিকে যায়, সমান থেকে সমানে যাবে না। তাহলে তোমার এই পুরো পোর্শনটাই বাদ যাবে। দিস ইজ শর্ট সার্কিট। বুঝতে পারছো? শর্ট সার্কিট তখন হবে যখন তুমি বুঝতে পারবা যে দে আর লুকিং লাইক ডিফারেন্ট পয়েন্ট বাট দে আর সেম পয়েন্ট। তখন তুমি দেখবা যে এদিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এদিকে বেক করতে হবে, মানে এ থেকে শুরু করে বিতে আসতে হবে, অথচ এ আর বি এর ভোল্টেজ সেম। তখন তুমি এ আর বি এর পরের অংশটাকে বাদ দিয়ে দিবা। কারেন্টটা তাইলে এদিক দিয়ে যাবে, এদিকে আইসা, এদিকে আইসা, দেন ওকে সে এখন রেস্ট ইন পিস করবে এখানে আইসা। এখন তাহলে বলো তো এই আর এর সাথে এই আর কিভাবে আছে? এখন আমি নতুন করে আবার সার্কিটটা আঁকি। আমি যদি আবার নতুন করে আঁকি, এখানে যেভাবে আছে সেভাবে আঁকি, এখানে আঁকলাম, এখানে আঁকলাম, বাকিটা তো বাদ না। এখন দেখো এখন জিনিসটা কিরকম হয়। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন দেখো এইটা কি সিরিজ না? কারেন্ট এদিকে যা যাবে এদিকে তাই তো আসবে। তো এই যে সিরিজ টু আর এর সাথে আরটা কিভাবে আসে? প্যারালাল। এখন তুমি বলতে পারো 2r × r ডিভাইড বাই 2r প্লাস আর 3r, তো এটা হবে 2r² ডিভাইডেড বাই 3r। তো ওকে ডান, 2r/3। বোঝা গেছে কিনা? সার্কিট থেকে যদি প্রশ্ন দেয় জাস্ট এরকম প্রশ্ন দিতে পারে, তাহলে খুবই সাবধান, ভালো করে মাথায় রাখবে। জাস্ট এরকম প্রশ্ন তোমাকে দিবে, হালকার উপরে ঝাপসা মেরে দিবে। আর পরীক্ষাতে একটু একটু ঝাপসা দিলেই বেশি ঝাপসা লাগে। বুঝছো? ক্লিয়ার তো এইটুকু? আরো কিছু কথাবার্তা বলবো, কিশোরটা পড়ায়নি, তারপরে কিশোর দিয়ে কিছু সহজ কাজ, মানে কিছু দেখতে কঠিন বা সহজ কাজ কিশোর দিয়ে করাই দিব, তখন জিনিসটা ইজি হয়ে যাবে। আর কিশোরটা তোমাদের সামনে যত কঠিন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিশোরটা আসলে অত অত কঠিন না। মানুষজন সহজ করতে গিয়ে কঠিন করে ফেলে, কারণ ভাবে ওরা তো কিছু পারে না। ছাগল, ছাগলের মতো পড়ায়, তোমরাও পরে বুঝো না আর। তুমি দেখো তো কোন বইয়ে কিশোরটা ভালো মতো পড়াইছে? এভাবে প্লাস দিতে হয়, এখানে মাইনাস দিতে হয়, এদিকে আসলে প্লাস দেবো, এদিকে আসলে মাইনাস দেবো, এইসব বলছে না? খালি দেখো একবার বই খুলে দেখো কেমনে বলছে। প্লাস মাইনাসে খালি বলছে, কারণ কি প্লাস কেন দিচ্ছি মাইনাস কেন দিচ্ছি কিচ্ছু বোঝায় না। আর সমস্যা হচ্ছে আরেকটা, এক এক বই এক একটা কনভেনশন ফলো করে, কোনো বইয়ে প্লাস বলে, কোনো বই মাইনাস বলে, গেঞ্জাম লেগে যায়। এক ভাই এটা বলে, আরেক ভাই আরেকটা বলে। আর তুমি তো সবার ক্লাস দেখো, মাঝখানে এখন দেখবে আমার ক্লাস। তুমি যদি না বুঝো তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে।
আর বুঝলে তুমি বুঝবে তা সবারটাই ঠিক আছে। ঢুকে তাইলে আমরা কৃষকে আস্তে আস্তে। তো এখন তোমাদেরকে আমি বললাম কৃষকটা কেন আসছে। ধরো বললাম এইরকম সিচুয়েশন, এখানে আছে 2 ওহম, এখানে আছে 4 ওহম, এখানে আছে 6 ওহম, এখানে আছে 8 ওহম। এখন যদি তোমাকে আমি বলি যে এখানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত, এখন কিন্তু তুমি আটকে যাবা। কেন? তুমি যে আশা করছিলে মনে মনে যে সিরিজ নাই প্যারালাল নাই, মনে হয় হুস্টন আছে, আসলে এখানে হুস্টন নাই। মানে হুস্টন নাই মানে হুস্টন পেতে সাম্যাবস্থা নেই, কারণ 2 4 অনুপাত হচ্ছে হাফ, 6 8 অনুপাত হাফ না, এটা হচ্ছে 3/4। তাহলে তোমার সেই স্বপ্ন নষ্ট। এখন তুমি সিরিজও পাচ্ছ না, প্যারালালও পাচ্ছ না, আবার হুস্টন পেতে সাম্যাবস্থাও পাচ্ছ না। তাহলে তোমার 3টা স্টেপ শেষ অলরেডি। সিরিজ প্যারালাল নাই, লেভেল 1 ডান, লেভেল 1 তোমার এখানে আসতেছে না। তারপরে তুমি হুস্টন পাচ্ছ না, লেভেল 2ও শেষ। লেভেল 3তে কি কিসব লাগবেই। সিরিজ প্যারালাল নাই, কিসবের হুইচের মধ্যে সাম্যাবস্থা নাই, মানে তোমার কিসব লাগবে। এখানেই ওহমের শেষ, এখান থেকে কিসবের শুরু। বুঝছো? আচ্ছা, তো এই ধরনের প্রবলেম যখন আমাদের সলভ করতে বলা হয় তখন আমরা মূলত কির্চফের সূত্র ব্যবহার করে থাকি। এখন কির্চফের সূত্র কি বলে? সূত্রটা কয়টা? দুইটা। কির্চফস ল দুইটা, একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কি কেভিএল। কির্চফস কারেন্ট ল, কির্চফস ভোল্টেজ ল। কির্চফের কারেন্ট ল কি বলে? একটা জাংশন দিয়ে যে কয়টা কারেন্ট ঢুকে সেই কয়টা কারেন্টই বের হবে, এটাই না কথা? এখন জাংশন বলতে কি বোঝায়? টোটাল ইনকামিং কারেন্ট অ্যান্ড টোটাল আউটগোয়িং কারেন্ট আর ইকুয়াল। ঠিক আছে? তো এটা বলতে কি বোঝায় একটু বলো তো আমারে। I1 I2 I3, একটা জাংশনে I1 পরিমাণ কারেন্ট ঢুকছে এবং I2 আর I3 পরিমাণ কারেন্ট বের হয়েছে, আমি অবশ্যই এখানে বলবো I1 সমান I2 প্লাস I3। এবং এটা বোঝার জন্য কিন্তু আমরা ইন্টারের কেশবের জন্য ওয়েট করি না, এটা আমরা এমনিই পারি। 9 10 আমরা অসংখ্য মেথড এমনি করছি, আমরা বলছিলাম আই ভেঙে I1 আর I2 হবে। বলছি না এরকম প্রশ্ন সলভ করার সময়? বলছি আই ভেঙে I1 I2 I3 হবে। যদি তুমি বলে দিছো যে আই সমান I1 I2 I3 হবে, এটাই কেশবের কারেন্ট ল। এখানে আর তোমার নতুন করে বোঝানোর কিছু নাই। আমরা সার্কিট সলভ করার সময় কারেন্ট ডিভিশন অলরেডি করে আসছি, তাই না? প্যারালাল থাকলে কারেন্ট ডিভাইড হয়, সিরিজ থাকলে কারেন্ট ডিভাইড হয় না। তো যে কারেন্ট ডিভাইড করতাম, ওই ডিভাইডের ব্যাপারটাই হচ্ছে কেশবের কারেন্ট ল। বুঝছো? প্রশ্ন হচ্ছে এখন জাংশন বলতে আমরা কি বুঝতেছি। জাংশন শব্দটা তোমরা দেখবা কৃষকের ফার্স্টটা পড়ার সময় বা কারেন্টটা পড়ার সময়। জাংশন বলতে কি বোঝায়? যেখানে কারেন্ট ডিভাইড হয়। কারেন্ট ডিভাইড না হলে তো জাংশন না। কারেন্ট যেখানে ডিভাইড হয় সেটাই হচ্ছে জাংশন। অর্থাৎ এখানে 2 বা ততোধিক লাইন থাকবে, এটা জাংশন। এটা হচ্ছে জাংশন, কারণ এখানে এসে কারেন্ট ডিভাইড হবে। আমি কি এটাকে জাংশন বলবো? এটা কি জাংশন? না, কারণ এখানে সেম কারেন্ট চলে যাবে। আর যখনই আমি এদিকে একটা বানিয়ে ফেলবো, নাও ইটস এ জাংশন। জাংশন মানে যেখানে কারেন্ট ডিভাইড হয়, এক কথা শেষ। আমার তো সার্কিট দেখে বোঝা লাগবে কোনটা কি। তো জাংশন মানে কি? যেখানে কারেন্ট ডিভাইড হয়। আচ্ছা, খুবই ইজি একটা ব্যাপার। আমি যদি এখন বলি তোমাদেরকে একটা সিচুয়েশন এরকম, এটা তোমাদের বোঝানোর কিছু নাই আসলে, এটা তোমরা এমনিই পারো। যে পরিমাণ কারেন্ট আসবে, আমি যদি এখন 50টাও নিয়ে আসি, যদি 10টা ঢুকে আর 40টা বেরোয়, তাহলে 10টার যোগফল আর 40টার যোগফল সমান থাকবে। কারণ জিনিসটার নাম কি? নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। চার্জ কখনো তোমার থেমে থাকবে না, যা আসবে তা বের হতেই হবে। কোনো জায়গায় মানে চার্জ একটা কই গেছে লুকাই গেছে এরকম কিন্তু সুযোগ নেই, ওটা কিন্তু চলতে থাকবে। যদি কারেন্ট হয় চলতে থাকবে, তাহলে কোনো কিছুই আসলে বাদ যাবে না, যা ঢুকবে তাই বের হইতে হবে। টোটাল ইনকামিং কারেন্ট ইকুয়ালস টোটাল আউটগোয়িং কারেন্ট, এটা আমরা খুব ভালো মতো বুঝি। তো জাংশন, কেভিএল ফর জাংশন খুবই ইজি ব্যাপার, এটা আসলে আমাদের বোঝানোর কিছু নেই, আমরা এমনি এটা পারি। বাট যেটা আমরা মাঝে মধ্যে স্কিপ করে যাই বা বইয়ে ওটা ওভাবে নাই, যেটা পারলে ভালো, সেটা হচ্ছে রিজিয়ন। কেভিএল, কেসিএল ইন রিজিয়ন। রিজিয়নের মধ্যে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে চাই। রিজিয়ন বলতে কি বোঝায়? রিজিয়ন বলতে বোঝায় টু অর মোর জাংশন। 2 বা ততোধিক জাংশন মিলে একটা রিজিয়ন তৈরি করে। ঠিক আছে? তো ধরো আমি একটা সিচুয়েশন বানাই এখানে। বলো, তোমাদের তো কেমিস্ট্রি পরীক্ষা নেওয়া শুরু করছি, কেমিস্ট্রি পারফরমেন্স দেখলাম তো সবার, লাস্ট পরীক্ষা। তো বলো এটা এই যোগের নাম কি? তুমি বলবা না, তুমি বলবা না, বলো। হ্যাঁ, যোগের নাম কি বলো? দাগাই ফেলছো তুমি, একবার বলে ফেলছো, দাগাই ফেলছো, তুমি বলো। এই যৌগের নাম কি কেমিস্ট্রি থেকে? বলবা? বলো। তুমি কি কোটা ফ্যাক্টরি দেখছো?
যে স্কিপ করছে সে কিন্তু চান্সও পায় নাই, দেখছো? অর্গানিক তুমি স্কিপ করছো, ভালো করে কবে পড়বা এবার, নাকি এবারও বাদ বাদ দিবা? তো পড়ো, পড়া শুরু করো, আর কবে শুরু করবা? একটা কোর্স কিনে পড়া শুরু করো, অথবা কোন একটা প্লে লিস্ট দেখে ফেলো শেষ পুরাটা, তাহলেই তো হয়। একবার না পারলে দেখো 7 বার, 7 বার দেখে নিলেই হয়ে যাবে। আমি এই কাজই করছি। আমি পারতাম না বেশি, ধুমধারাক্কা পড়া শুরু করছি, খালি পড়ছি খালি পড়ছি, পড়তে পড়তে একটা সময় এমন আসছে আমি দেখে আন্দাজে দাগাই যদি ওটা হয়ে যায়, বুঝছো? সো এটা আমার একটা সমস্যা, আমার যদি কোনো কিছু মনে না থাকে সেটা আমি মানে আমি আসলে এটা আমার আর ন্যাচারাল এটা হয় না। যেমন আমি রাস্তা ভুলে যাই, আমাকে তুমি যে কোনো জায়গায় ছেড়ে দাও আমি নগদ হারিয়ে যাব। আমি মানুষকে জিজ্ঞেস করে ওখান থেকে বের হওয়া লাগবে, না হয় জিপিএস অন করা লাগবে। আমি লিটারালি আমার মনেই থাকে না। ধরো আমি নয়া সড়ক, নায়েরপুল, জেল রোড, এই 3টা পয়েন্ট আমি মনে হয় দিনে 10 বার করে হারাবো। সবগুলা পয়েন্ট দেখতে সেম না? ডানে গেলে ওই এলাকা, বামে গেলে ওই এলাকা, আমি প্রত্যেকবার ভুল জায়গায় গিয়ে ডান দিকে যাই, পরের বার মনে হয় না এটা অন্য পয়েন্টের বাম দিকে ছিল। তো যেটা তোমার মনে থাকে না সেটা তুমি বারবার করে মনে করতে হবে, ঠিক আছে? এখানে আর তোমার কোনো দ্বিতীয় অপশন নাই। অর্গানিক কেমিস্ট্রি যদি না পারো ভালো মতো, বারবার করতে থাকো, একটা সময় আসবে যখন তুমি আগে পারতা যদি 60% হয়, আগে যদি মনে করো 30% পারতা, তো সেখান থেকে তুমি যদি 60% আসতে পারো, লস তো নাই। 60% পারলেও খারাপ কি, পরীক্ষায় হয়তো প্রশ্ন সহজ করে ফেললো অর্গানিক থেকে। সো বাদ দিও না কিছু। এটা আসলে বেনজিনও না, এটা হচ্ছে আসলে সাইক্লোহেক্সেন। এটা আসলে অ্যারোমেটিক যৌগ না, এটা হচ্ছে এলিফেটিক যৌগ। যেখানে এখানে কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, এবং এটা হচ্ছে সিএইচ 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 টু মনে হয় না এখানে। এই যে সিএইচ টু, সিএইচ টু, এই যে বুঝে নাও ব্যাপারটা, 4 হাত 4 হাত করে আছে। সো আমাদের তো এখানে কোনো কনসার্ন আসলে সিএইচ টু না, আমরা বাদ দিই এটা। আমরা এখানে একটা সার্কিটের একটা অংশ বিশেষ কল্পনা করলাম, যেখানে আমরা কিছু জাংশন নিয়ে কথাবার্তা বলতেছি, এবং জাংশন দিয়ে আমরা রিজিয়ন বানাবো। মনে করে বললাম এখানে I1 কারেন্ট ঢুকছে, আমি কয়েকটা নাম লিখে লিখে যাই, তোমরা আমরা পরে কথা বলবো এটা নিয়ে। I1 I2, এই দিক দিয়ে বললাম হচ্ছে, এদিকে যাই, I1 I2, আমি নাম লিখে যাই, I3, I4, I5, I6, I7, I8, I9, I10, I11, I12। এখন আমি ঢোকা বের করা বসাই, ঢুকতেছে ঢুকতেছে, বেরোচ্ছে, ঢুকতেছে ঢুকতেছে, বেরোচ্ছে বেরোচ্ছে, বেরোচ্ছে বেরোচ্ছে, ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, বেরোচ্ছে। ওকে, আমার চিত্র আঁকা ডান। এখন আমি কি বলছিলাম, রিজন বলতে কি বোঝায়? টু অর মোর জাংশন। তো জাংশন তো এখানে সবগুলো আমি দেখাই দিচ্ছি আলাদাভাবে, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন। আমি জাংশনগুলো যদি নাম দিই, আমি যদি জাংশনগুলোর নাম দেই, বললাম এটাকে এ জাংশন, বি জাংশন, সি, ডি, ই, এফ, টোটাল 6টা জাংশন এখানে আছে। এখন আমি যে কয়টা জাংশন জোড়া লাগাই বা যে কয়টা জাংশন একসাথে নিয়ে একটা করে রিজিয়ন কল্পনা করতে পারি, আমি এ আর এফ কে নিয়ে একটা জাংশন কল্পনা করতে পারি, আমি এ এফ বি বা নিয়ে একটা জাংশন কল্পনা করতে পারি, আমি সবগুলো জাংশন নিয়ে একটা রিজিয়ন কল্পনা করতে পারি, আমি সি ডি নিয়ে একটা মানে তোমার যে কয়টা ভালো লাগে, তুমি 2টা নিয়ে বানাও, 4টা নিয়ে বানাও, যে কোনো 3টা নিয়ে বানাও, তোমার ব্যাপার। পুরো সবগুলো নিয়ে কি বানাও সেটা তোমার আলাদা, তোমার যার যার ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তো এখন আমি যদি বলি তোমাকে যে আমি এ আর এফ রিজিয়ন নিয়ে, এ এবং এফ জাংশন নিয়ে একটা রিজিয়ন বানাবো, এটা তোমার স্বাধীনতা, তুমি এটা করতে পারো। এখন আমি বলবো কেসিএলটা, কেসিএলটা রিজিয়নেও সমানভাবে অ্যাপ্লাই হয় যেমনটা জাংশন অ্যাপ্লাই হইতো। তো আমি এখানে কি বলবো, এই জাংশন দিয়ে টোটাল বের হওয়া কারেন্ট আর এই জাংশন থেকে টোটাল, জাংশন দিয়ে টোটাল ঢোকা কারেন্টের পরিমাণ সমান। কি বুঝতে বুঝতে পারছো কিনা? আমি বলবো সামেশন, আমি যদি বলি এখানে রিজিয়ন এবি, আমি বললাম এখানে রিজিয়ন এবি, রিজিয়ন এবিতে আমাদের আবার সেম কথা বলবো, সামেশন অফ আই ইন সমান সামেশন অফ আই আউট। তো সামেশন অফ আই ইন মানে কি, I1 ঢুকতেছে, ভালো করে দেখবো, জাস্ট এবি রিজিয়ন, এফ এবি, আমি এবি রিজিয়ন বলছি, তো আমি তো এটা আসলে এফ রিজিয়ন হবে, এটা হবে এফ রিজিয়ন। তো এফ রিজিয়নে ঢুকতেছে কে কে? I1 ঢুকতেছে, সবাই কি বুঝতে পারতেছো I1 যে ঢুকতেছে এখানে? আর আর কে ঢুকতেছে বলো তো? এবি, এফ রিজিয়নে আর কে ঢুকতেছে I1 ছাড়া? আর কেউ না, আর কেউ না, এই যে I10 ঢুকতেছে, দেখো I10 কিন্তু এই এফ রিজিয়নে ঢুকতেছে না ঈশা? আমি বলবো এখানে কি আসবে, I1 ঢুকতেছে প্লাস I10 ঢুকতেছে, আর কেউ আছে ঢুকার মতো? আর কেউ ঢুকতেছে না। বেরোচ্ছে কি একটু বলো তো? I2 বেরোচ্ছে, I11 বেরোচ্ছে, তাই বললাম I2
প্লাস I11। তো কেন এই রিজিয়নটা ইম্পর্টেন্ট? কারণ তোমার হয়তো এখানে কাজ করতে হচ্ছে, তোমার তো এগুলোকে ইনভলভ করার দরকার নেই। দেখো আমি কিন্তু এগুলোকে একটাও হিসাবে নিয়ে আসি নাই, তোমার কিন্তু পুরোটা দরকার পড়ে না, তোমার এই পাশ নিয়ে কাজ হয়ে গেছে। বোঝা গেছে কিনা? তো গেল রিজিয়ন এফ এর জন্য। আমি এখন রিজিয়নটাকে একটু বড় করি, আমি মনে করে বললাম রিজিয়ন, আমি বললাম এখন মনে করে বললাম একটা রিজিয়ন হচ্ছে আমাদের বি ডিসি। একটু খেয়াল করবো ভালো করে, এফ এরটা দিয়ে দেখো আমি কিন্তু I12 নিয়ে কোনো কথা বলি নাই। বলছি I12টা নিয়ে কেন কোনো কথা বলি নাই? এ কি রিজিয়নের অংশ না? কথা বলি নাই কেন? হ্যাঁ, না সেম কারেন্ট তো অবশ্যই না। I12 তো অবশ্যই সেম কারেন্ট না অন্যগুলোর সাথে। I1 আলাদা কারেন্ট, I2 আলাদা কারেন্ট, I12 আলাদা, I10 আলাদা, এভরি ওয়ান ইজ ডিফারেন্ট। এই জন্যই তো আলাদা ভাবে লিখছি। অবশ্যই I12 I10 না, I10 আলাদা, I11 আলাদা, I12 আলাদা। কিন্তু আমি I12 কে এফ রিজিয়নের ভিতরে থাকা সত্ত্বেও কনসিডার এখানে করি নাই কেন? কারণ I12 তো রিজিয়ন থেকে বের হচ্ছে না, I12 তো রিজিয়নে এসে ঢুকতেছেও না। ধরো আমি তোমাকে বললাম সিলেট একটা রিজিয়ন, যেখানে মনে করো শুধুমাত্র ওই হুমায়ুন রশিদ চত্বর দিয়েই সিলেটের বাইরে থেকে ঢাকার বা চিটাগাংয়ের গাড়িগুলা ওই দিক দিয়ে ঢুকে। তো কিছু বাস, বা তুমি বলতে পারো এখন তাইলে ওই যে নদীর ওই পারের জায়গার নাম কি, কদমতলী বাস স্ট্যান্ড, কদমতলী বাস স্ট্যান্ড থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অথবা অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেয় এই গ্রুপ, তারা এরা সিলেট থেকে বের হয়ে গেছে। আবার কিছু বাস এসে কদমতলী দিয়ে সিলেটে ঢুকবে, ইনকামিং আর আউটগোয়িং। যে সিএনজি যে আমার সামনে দিয়ে এখন গেল, এই সিএনজিকে তুমি ইনকামিং বলবা নাকি আউটগোয়িং বলবা? অত ভিতরের, অত অভ্যন্তরীণ কারেন্ট, সে কিন্তু এই রিজিয়নের সাপেক্ষে বের হচ্ছে না, ঢুকতেছেও না। সুতরাং এ কিন্তু আউট অফ কনটেক্সট। আমরা বলছি রিজিয়ন থেকে বের হওয়া কারেন্ট আর রিজিয়নে ঢোকা কারেন্ট, ইন্টারনাল কারেন্ট কিন্তু আমরা বলি নাই। তার মানে রিজিয়নটা মূলত যে যে জাংশন দিয়ে বানানো, সেই জাংশনের ইন্টারনাল যে কারেন্টগুলো সেগুলোকে আমরা হিসাব করবো না, দেয়ার ইন্টারনাল কারেন্টস, সেগুলো হিসাবে আসবে না। তো দেখো তোমার কিন্তু I12 এর মান জানারও প্রয়োজন নেই, তুমি I12 কে ইগনোর করে কাজ করে ফেলতে পারবে। বাট তুমি যদি কেসিএল বিন্দু দিয়ে অ্যাপ্লাই করতে যাও, তোমার হয়তো I12 দরকার পড়তে পারতো, তুমি ওখানে একটু গ্যাঞ্জাম করতা। ওভাবে মিলবে কিন্তু সময় বেশি লাগবে। তুমি হয়তো I12 বের করতে আলাদা ভাবে, এই যে I1 দিয়ে I12 বের করতে, দেন এখানে এসে I12 ব্যবহার করে এই দুইটা নিয়ে কাজ করে অন্য একটা অজানাটা বের করতে। বাট তোমার কিন্তু এখানে ইনফ্যাক্ট I12 এর মানই দরকার পড়তেছে না। কেন? কারণ I12 রিজিয়নের ভিতরকার কারেন্ট। এখন আমি যদি বলি এখন এই যে BCD, এই রিজিয়নটা যদি যদি কথা বলি, আমি বললাম রিজিয়ন, তাহলে এই অবস্থা কেন? আমি বললাম রিজিয়ন BCD, ঠিক আছে? এখন BCD তে তোমরা ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট গুলো খুঁজে বের করে এগুলো বসাও। সূত্র তো আমাদের একটাই, সামেশন অফ I in সমান সামেশন অফ I আউট। সলভ ইট। দেখো এই রিজিয়নটা ঢুকতেছে কে? I3 ঢুকতেছে, I5 ঢুকতেছে, I8 ঢুকতেছে, তাহলে I3 আর ওইদিকে I2 ঢুকতেছে। চারটা ছিল টোটাল, কার্জন চারটা ছিল। I2 ঢুকতেছে, এই যে I2 প্লাস I3 প্লাস I8 প্লাস I5। আউটগোয়িং কি এখান থেকে? I7 বেরোচ্ছে, আর কি বেরোচ্ছে এখান থেকে? না, আর তো চোখে পড়তেছে না, তাহলে শুধুমাত্র I7 এখান থেকে বেরোচ্ছে। তাহলে দেখো তুমি এই রিজিয়নে I6 কি তোমার গুনতে হচ্ছে না, I4 কে গুনতে হচ্ছে না, কেন? কারণ তারা ইন্টারনাল কারেন্ট। তো এই যে বলছিলাম আমরা এই BCD রিজিয়ন, দেখো এটা কিন্তু B থেকে C এর মধ্যে যাচ্ছে, এটা কিন্তু C থেকে D এর মধ্যে যাচ্ছে। তো ইন্টারনাল কারেন্ট বলতে আমরা বুঝবো জাংশন যেগুলা রিজিয়নের মধ্যে আমরা কনসিডার করছি, সেই জাংশন গুলোর মধ্যে যে কারেন্টটা সেটা আমাদের হিসাবে আসবে না। ঠিক আছে? তো আমি এখানে মাথায় রাখবো যে জাংশন টু জাংশন, জাংশন টু জাংশন কারেন্ট হিসাবে আসবে না। আচ্ছা, গত ক্লাস কে করছিলা? করছিলা না? নোট করছে কে ভালো মতো? নোট করছো কে গত ক্লাসটা পুরাটা? লাস্টের ক্লাসটা পুরাটা নোট করছো? ওগুলা করো নাই? ওগুলা বাদে করছো? তুমি করছো পুরাটা? তাহলে তুমি ওই পার্টটা পাঠিয়ে দিবা আমারে, ওই যে যেটা বললো কোর্সের সমবায় পার্টটা, ওটা পাঠিয়ে দিবা। আর তুমি বাকিটা পাঠিয়ে দিবা। নোট তো রাখা লাগবে ক্লাসরুমে, আমি তো আমার নোটটা সেভ সেভ করতে ভুলে গেছি। লেখা বোঝা যাবে না? তোমার লেখা বোঝা দেয়? ঠিক আছে, তুমি পাঠাই, PDF বানিয়ে পাঠিয়ে দিবা ক্যাম স্ক্যানার দিয়ে। ওকে, তাহলে কার্জন ক্লিয়ার এইটুকু? শিওর? ভেরি গুড। তাহলে আমাদের KCL এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার।
যেখানে আমরা বুঝতে পারলাম কেসিএল শুধুমাত্র জাংশনে অ্যাপ্লাই করা যায় এরকম না, এটা রিজিয়নেও অ্যাপ্লাই করা যায়। ওভারঅল জাংশন দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকবে, জাংশন থেকে ওভারঅল সেই পরিমাণ কারেন্টই বেরোবে। এরপরে আসবে আমাদের কোনটা, কেভিএল। কেভিএল আসলেই একটু আমাদের সবারই ভয়ের কারণ হয়ে যায়, কারণ একটু সময় লাগে, ধরতে সময় লাগে, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে সময় লাগে। কেভিএল বলতে আমরা কয়েকটা জিনিস আগে বলে দিই। আমরা এই জিনিসগুলো একবার মনে করি যে রোধ কি খায়, রোধ কি খায় বলছিলাম, রেজিস্ট্যান্স, সার্কিটে থাকা রেজিস্ট্যান্স কি কি খায়, ভোল্টেজ খায়। এটা কিন্তু আমি ক্লাসে তোমাদেরকে বলছিলাম, তাহলে একবার মনে করে লিখে ফেলো, রোধ ভোল্টেজ খায়। এটা হচ্ছে প্রথম আমাদের কনসেপ্টে থাকা লাগবে, রোধ ভোল্টেজ খাবে। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে কারেন্ট সবসময় বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়, তাই না? কারেন্ট সর্বদা বেশি থেকে কম ভোল্টেজে যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আর যদি আমি কোষের কথা বলি, ব্যাটারির কথা বলি, কোষের চিত্র তো সবাই পারো। কোষের বড় প্রান্ত সব সময় ছোট প্রান্ত থেকে তার গায়ে লেখা ভোল্টেজ পরিমাণ বেশি থাকবে। মানে ওই যে লেখা থাকে 1.5 ভোল্ট, তার মানে কি বড় প্রান্তের ভোল্টেজ ছোট প্রান্তের ভোল্টেজ থেকে 1.5 ভোল্ট বেশি, এই ব্যাপারটা মাথায় রাখবা। সো ভোল্টেজ পরিমাণ বেশি থাকবে, এটা হতে বাধ্য। ব্যাটারির ভোল্টেজ যদি হয় 1.5 ভোল্ট, ব্যাটারির ভোল্টেজ যদি হয় 1.5 ভোল্ট, তাহলে অবশ্যই তার বড় প্রান্ত ছোট প্রান্ত থেকে 1.5 ভোল্ট বেশি হতে বাধ্য। সবাই কি বুঝতে পারছো কি বললাম? আমি যদি ব্যাটারির ব্যাপারটা আরেকবার নিয়ে আসি তোমাদের সামনে, এটা অনেকেই এটা পেস লাগাই ফেলে। বললাম 1.5 ভোল্ট, আমি যদি এই প্রান্তে বলি 10 ভোল্ট, তাহলে এই প্রান্তে অবশ্যই কত ভোল্ট হবে, 8.5 ভোল্ট। এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না, তুমি যদি বুঝে যাও সামহাও এখানে 10 ভোল্ট আছে, তুমি গুনে গুনে বলে দিতে পারবে এটা হচ্ছে 8.5 ভোল্ট। এটা নট নেসেসারিলি তোমার এখানে 1.5 ভোল্ট এখানে 0 ভোল্ট হলে এটা জরুরি না, তুমি যেটা বলবা তোমার সেটা অনুযায়ী মিলাই নিতে হবে, তাহলেই হবে। তুমি যদি বলো যে এখানে আছে 3 ভোল্ট, এখানে আছে 1.5 ভোল্ট লেখা, অবশ্যই এখানে কত থাকবে, 4.5 ভোল্ট। তোমার হিসাবটা জাস্ট মিলাই নিতে হবে এখান থেকে। এই যে এটা এটা তো বলতে মূলত আমরা এইভাবে বুঝি না, জিনিসটা তো এইভাবে থাকবে চিত্রে, জিনিসটা তো এইভাবে থাকবে চিত্রে। তাহলে এখানে তুমি যদি 8 বলে এখানে অবশ্যই 9.5 হবে, এখানে 15 বলে এখানে 16.5 হবে, এখানে 3 বলে এখানে 4.5 হতে বাধ্য। সো দিস ইজ হাউ ভোল্টেজ অন ব্যাটারি বিহেভস। তোমার ব্যাটারিতে যা লেখা থাকবে তা সে মেনটেন করবে, এটা যে কোনো ভাবে সে করবে। যেটা আমরা গতদিন কোষের সমাবে পড়ার সময় বলছিলাম, যে এখানে 0, এখানে 1, এখানে 1, তাই এখানে 4, কেন? কারণ মাঝখানে ব্যাটারি 3 ভোল্টের ছিল। আশা করি মনে আছে। আচ্ছা, এই কথাগুলো মনে রাখবো। রোধ ভোল্টেজ খাই ব্যাপারটা খুবই কমন সেন্সের কথা। আমরা যে বলি ভোল্টেজ ড্রপ করছে, ভোল্টেজ ড্রপ করে কেন? রোধ ভোল্টেজ খেয়ে ফেলছে। যার সাইজ বেশি সে বেশি খাবে, যার সাইজ কম সে কম খাবে। ওকে, কারেন্ট সর্বদা বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়, এটা এটা অবভিয়াস কথা, এটা আমরা আগে থেকেই পারি, so এটা বোঝানোর কিছু নাই। এখন আমরা একটা সিনারি দেখবো। সিনারি তো না, সিন হবে একটা। এখানে আমি বললাম এখানে একটা রোধ আছে, যেহেতু ব্যাটারি ভোল্টেজ খায়, সুতরাং আমরা এখানে একটা, মনে করে বললাম এখানে ভোল্টেজ আছে, এই 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 কি আসে, বললাম ভোল্টেজ আছে এখানে। মনে করো বালতি ভর্তি ভোল্টেজ আমি রোধকে খাওয়ার জন্য দিয়েছি, ঠিক আছে? রোধ, এটা একটা রোধ, বড় রোধ। এই রোধ কিছু ভোল্টেজ খাবে, খেয়ে সে বাকিটার জন্য কিছু বাকি রাখবে। তো ও তো কিছু খেয়ে ফেলছে না, আমি বললাম সে কিছু খেয়ে ফেলছে। এবং এখানে অবশ্যই একটা ছোট রোধ আছে, মানে এখানে একজন ছিল, এখানে আরেকজন আছে, ও সাইজ একটু ছোট। তো ওর ভাগে নিশ্চয়ই অত বেশি ভোল্টেজ নাই, কারণ আমি আমি এখানে কি কল্পনা করেছি, এটা সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনে যে রোধ বড় সে বেশি খায়, যে রোধ কম সে কম খায়। আমরা কি করছি না এটা রোধ, মানে সিরিজ কম্বিনেশনে
ভোল্টেজ রোধগুলোর অনুপাত অনুযায়ী বণ্টিত হয়। তো যার আনুপাতিক ভাবে মান বেশি বেশি খাবে, যে আনুপাতিক মান কত বুঝতেছে, এটা একটা বড় রোধ, এটা বেশি খাবে, এটা ছোট রোধ, এটা তার অনুপাত অনুযায়ী কম খাবে। তো স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম ভোল্টেজ বড়টাই খেয়ে ফেলছে, ওর জন্য অল্প একটু রাখছে এবং তার যতটুকু দরকার মানে আনুপাতিক ভাবে ততটুকু এখানে আছে, এমন না যে সে আগে পেয়ে বেশি খেয়ে ফেলছে, এরকম না। ঠিক আছে, তো এইটুকু তাকে দেয়া হবে, সে বাকিটা খেয়ে সবাই মিলে কি করবে বলতো, ফাইনালি শূন্য করে দিবে, সবাই মিলে পুরোটা খাবে। এমন না যে ছেড়ে দিবে, সবাই মিলে পুরোটা খাবে, দরকার হলে নষ্ট হয়ে যাবে তাও খাবে পুরোটা। এটা হচ্ছে রোদের বৈশিষ্ট্য, দরকার লাগলে সে নষ্ট হয়ে যাবে তাও সে পুরোটাই খাবে, যতক্ষণ না সে নষ্ট হচ্ছে ততক্ষণ তার ভাগে যা আছে সে খেয়ে নিবে। এবং কেউ বেশি খাবে না, কেউ কমও খাবে না, এটা অ্যাকর্ডিংলি বন্টন হবে। এখন দেখা গেছে এটা শেষ করে গেছে পুরোটা। তো আমরা আশা করি ঘটনাটা বুঝতে পারছি, কাহিনী কি হইলো, ক্লিয়ার তো সবার নাকি? এখন বলো, আমি যদি এখানে একটা মানুষকে রাখি, মনে করবো এখানে একটা মানুষ আছে, এই মানুষটা মনে করো এই দিক থেকে আসতেছে, সে একজন অবজারভার। সে কি অবজার্ভ করবে? খালি বালতি, একটু একটু আছে ভোল্টেজ, ভরা বালতি। সে আগে টাইম ট্রাভেল করছে, সে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। আবার মনে করো আরেকটা মানুষ, সে এই পাশ থেকে আসতেছে, এই যে সে মনে করো এই পাশ থেকে আসছে। সে কি দেখবে? ভোল্টেজ ভর্তি বালতি, তারপর কিছুটা কমে গেছে, তারপর নাই হয়ে গেছে। দুইজনের অবজারভেশন কিন্তু ডিফারেন্ট। সে বলবে আমি দেখছিলাম শূন্য, দেন দেখছিলাম আমি স্মল ভি, তাহলে দেখছি অনেক বড় ভি, তাই না? আর কি বলবো, দেখছিলাম অনেক বড় ভি, তারপর দেখছি কিছুটা অনেকটা কমে গেছে, তারপর দেখছি শূন্য হয়ে গেছে। তো দুইজনের অবজারভেশন ডিফারেন্ট না? দুইজনের রিপোর্টটাও ডিফারেন্ট হবে। সে দেখছে কি বাড়তে, এ দেখছে কি কমতে। এই জন্যই তোমরা কির্চফের লতে দেখো লুপ ভ্রমণ করার সময় কখনো প্লাস করো কখনো মাইনাস করো। প্লাস মাইনাসের ব্যাপারটা সেই কারণে আসে। প্লাস আমি যাওয়ার সময় যদি দেখি বাড়তেছে তাহলে বলবো প্লাস। এখন এখানে কনভেনশনের আবার পার্থক্য আছে, কেউ বলে বাড়লে বলবা মাইনাস, কমলে বলবা প্লাস, আর কেউ বলে বাড়লে বলবা প্লাস, কমলে বলবা মাইনাস। এখন এটা তো তোমার তোমার হাতে, আমি উপরের দিকে প্লাস বলবো না নিচের দিকে প্লাস বলবো, এটা আমার ব্যাপার। আমি যদি রুল ঠিক করি আমি ওটা ফলো করবো, বুঝছো কিনা? সো আমাদের নর্মাল কমন সেন্স, আমার যেটা পার্সোনালি পছন্দ সেটা হচ্ছে আমি বাড়লে বেশি প্লাস বলবো, কমলে মাইনাস বলবো। কি ব্যাপার, লাঞ্চ ব্রেকে আসছো নাকি? বাহ, তা তুমি তো এবার কেমিস্ট্রিতে, একদম কেমিস্ট্রিতে না তোমার এখন মেকানিক্যাল। কি কি বললা, কি কি বললা? ক্লাস শুরু হয়েছে মাত্র? আচ্ছা, ঠিক আছে। কোন কোন বই পড়াচ্ছে? বই কোনটা পড়াচ্ছে? এখনো দেয় নাই না দিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ওখানে আমার আরেকটা স্টুডেন্ট আছে, মাসুম নাম, পরিচয় আছে ওর সাথে? আচ্ছা, ও আমার ওই দিকে স্টুডেন্ট ছিল, লামাপাড়ার। লামাপাড়ার যে গরম। আচ্ছা, তোমাকে বর্ণনা বুঝতে পারছো? আমি যাওয়ার সময় বাড়তে দেখলে কি বলবো, প্লাস। যাওয়ার সময় কমতে দেখলে কি বলবো, মাইনাস। কেন বলবো, এটা আমাদের চয়েস। আমি উল্টোটাও বলতে পারতাম, বাট আমরা এটাকে ঠিক করলাম আমাদের চয়েস হিসেবে, বাড়লে প্লাস বলবো, কমলে মাইনাস বলবো। ঠিক আছে, আচ্ছা, এই কথাই। এখন আমরা কাজ শুরু করি, একটা সার্কিট বানাই, বেসিক সার্কিট একটা বানাই। ধরো বললাম এখানে আমাদের একটা ব্যাটারি আছে, এখানে বললাম রোদ আছে, এখানে বললাম রোদ আছে, এখানে বললাম একটা রোদ আছে। ব্যাপারটা খুবই সিম্পল, কঠিন করার কোনো প্রয়োজন নাই। জাস্ট তুমি হিসাব মাথায় রাখবা, কির্চফের ভোল্টেজ দ হচ্ছে জাস্ট ভোল্টেজ মেপে মেপে আগানো। ভোল্টেজ কতটুকু বাড়ছে কতটুকু কমছে এটা বুঝে বুঝে আগানো, আর কিচ্ছু না। তাই আমি বললাম এখানে আমার 18 ভোল্টের ব্যাটারি আছে, কোষ আছে। এখানে বললাম 2 ওহম আছে, এখানে বললাম 2 ওহম আছে, এখানে বললাম 2 ওহম আছে। এটা আমি হিসাবের সুবিধার্থে সহজ করে রাখলাম। তিনটা রোধ কিভাবে আছে পরস্পর সমান্তরাল নাকি সিরিজে আছে? 3 দুগুণে কত, 6। 18/6 কত, 3। তাহলে এখানে কারেন্ট কত, কারেন্ট কত এখানে, 3 এম্পিয়ার। আচ্ছা, এখন দেখো তো এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত, 18। কারণ এখানে তো ভোল্টেজ ড্রপ করে নাই, এখানে ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট। এখানে কত ভোল্টেজ ড্রপ করবে, 3 দুগুণে 6 ভোল্ট। এটা তো আমরা এমনিই পারি, 6 ভোল্ট যে ড্রপ করবে এখানে। 18 থেকে 6 গেলে কত হয়, 12। এখানে হচ্ছে 12 ভোল্ট। এখানে আবার কত ড্রপ করবে, ওই যে 3 দুগুণে 6, আবার 6 ভোল্ট ড্রপ করবে।
সো এখানে 12 থেকে 6 গেলে কত থাকবে? 6 থাকবে। এখানে আবার 6 ভোল্ট ড্রপ করবে, কারণ আমরা দেখতেছি তিনটা রোধের মান তো সমান, তাহলে সমান ভাবেই তো ভোল্টেজ বন্টন হবে। সো এখানে আবার 6 ভোল্ট ড্রপ করবে, সো উই উইল গেট 0, যেটা হওয়ার কথাই ছিল। 18 দিয়ে শুরু করছিলাম, 0 তে এসে শেষ হয়েছে। এই জিনিসটাই কির্চফের ভোল্টেজ ল, জাস্ট হিসাব রাখা। আমি বললাম এখন আমি শুরু করছি ওই থেকে, আমি বললাম আমি শুরু করলাম এ থেকে, তারপর আমি বি তে গেলাম, তারপর আমি সি তে গেলাম, দেন আমরা আবার ডি তে চলে আসলাম। ডি তে চলে আসা মানে কিন্তু আমি আবার ব্যাটারির ওই যে আমার কিন্তু সার্কিট কমপ্লিট হয়ে গেছে। আমার টার্গেটটা কি থাকে? এ থেকে শুরু করে আবার ডি তে আসা, অথবা এ থেকে শুরু করে ডি হয়ে আবার এতে ব্যাক করা। বইয়ে কেবলমাত্র কেভিএলটা লুপের জন্য অ্যাপ্লাই করে রাখছে, বলছে লুপ ভ্রমণ করবো। আমরা কিন্তু লুপ ভ্রমণ না করেও কথা বলতে পারি। বেসিক ভোল্টেজের হিসাব রাখার নামই হচ্ছে কেভিএল। আমি যদি বলি আমি আমার কেভিএল এ থেকে বিতে থামাই দেবো, ইটস আপ টু মি। আমার যদি দরকার পড়ে বি পর্যন্ত, আমি বি পর্যন্ত থামবো। আমি যদি আমার সি পর্যন্ত দরকার, আমি সি পর্যন্ত থামবো। আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাই, খেয়াল করবা। কেভিএল এট এ টু বি, আমি জাস্ট এ থেকে বি পর্যন্ত কেভিএল চালাবো। এখন স্টেপটা আমি পাশে লিখে দিই। আমি যে পয়েন্ট থেকে স্টার্ট করব, আমি সেই পয়েন্টের ভোল্টেজটা লিখবো, কারণ ব্যাপারটা তো হচ্ছে গুণ হিসাব রাখা। আমি যেখান থেকে শুরু করলাম সেখানে ভোল্টেজ আমি দেখবো না। আমি শুরু করলাম এ থেকে, আমি বলবো আমি শুরু করবো এ এর ভোল্টেজ দিয়ে। আমি বললাম তাহলে ভি এ, মান তো অবশ্যই আমি পারি 18, বাট আমি এখন জাস্ট একটা এক্সপ্রেশন বানাচ্ছি। বললাম 18 ভোল্ট ছিল, এই যে ভি এ দিয়ে শুরু করলাম, দেন আমি এইভাবে যাচ্ছি। তো আমি যদি এইভাবে যাই, ব্যাপারটা খেয়াল করবা। তুমি কিভাবে যাচ্ছ এটা টোটালি আপ টু ইউ। এখানে এ এই দিক থেকে আসতেছে, ও এই দিক থেকে আসতেছে, যে যেভাবে আসতেছে সে সেভাবে দেখবে, সে সেভাবে বর্ণনা করবে। তুমি যদি এ থেকে বিতে যাও, ইটস আপ টু ইউ, তুমি এ থেকে বিতে যাচ্ছ, তুমি যাওয়ার পথে যা দেখবা তা বলবা। তুমি দেখছো এতে ভোল্টেজ ছিল 18, লিখলা। তারপর তুমি যে এখান থেকে এখানে আসলা, তুমি কত ভোল্ট কমতে দেখছো নাকি বাড়তে দেখছো? 6 ভোল্ট কমতে দেখছো। তার মানে কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি যদি সেদিকে যাও, আমরা তো পড়ে আসছি কারেন্ট সবসময় বেশি থেকে কমের দিকে যায়। তো তোমার যাওয়ার রাস্তাটা যদি কারেন্টের দিকে হয়, তার মানে কি বেশি থেকে কমের দিকে তুমি যাচ্ছ। সেটা অবভিয়াস, তুমি ভোল্টেজ কমতেই দেখবা। তুমি বলবা তাহলে VA -6। ওকে, তা আমি কি বলছিলাম আমি এ থেকে বিতে যাব। এই 6 ভোল্ট, এইখানে 6 ভোল্ট ড্রপ করলো, এখান থেকে আমি এখানে আসলাম, আসা মাত্রই কি আমি বি পয়েন্টে চলে আসলাম না? তো সমান চিহ্ন দিয়ে আমি কি লিখবো? ভিবি লিখবো না? এবং এটা কি বি পয়েন্টের ভোল্টেজ না? আমি কি লিখে আসছি? 12 ভোল্ট। নিজেরা দেখো, 18 থেকে 6 গেলে কত থাকে? 12 ভোল্ট। আমার তো সেটাই আসছে, হিসাব তো ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো? আমি এ থেকে শুরু করলাম, নর্মালি হিসাব করে কেভিএল এর কথা ভুলে যাই, আমি বললাম 18 ভোল্ট ছিল, 6 ভোল্ট গেল, থাকবে কত? কার ভোল্টেজ? এটা বি এর ভোল্টেজ। সার্চটা কিন্তু এটা একটা পছন্দের প্রবলেম, যে পরীক্ষার সময় যে কোনো পয়েন্টে বলে ভোল্টেজ কত বের করো। হঠাৎ একটা পয়েন্টে ভোল্টেজ বের করতে বলে আমরা হঠাৎ করে ঘাবড়ে যাই, যেখানে ভোল্টেজ কেমনে বলবো। ব্যাপারটা কেভিএল দিয়ে খুব সহজে মাথার উপর প্রেশার কম দিয়ে করে ফেলা যায়। এই যে বললো বিতে ভোল্টেজ কত, কি বলবো? এখানে 18 ছিল, 6 গেল, থাকবে অবশ্যই 12। আমি এই কাজটা দিয়ে করছি, যেখান থেকে শুরু করলাম সেটার ভোল্টেজ লিখলাম, দেন -6 করলাম। -6 করার পর যা আছে তাই তো বি এর ভোল্টেজ, তাই তো? সো ডান। ক্লিয়ার তো? তো আমি যদি এখন তোমাদেরকে বলি, এবং আমরা অবশ্যই জানি বি এর ভোল্টেজ যে 12, এটা তো আমাদের বানানো একটা প্রবলেম। আমি এখন বললাম কেভিএল এট এ টু বি টু সি। আমি এখন এ থেকে বি হয়ে সিতে যাব, এবিসি। এভাবে বলতে পারে কেভিএল এট এবিসি। আমি আবার সেম কথা বললাম, যে পয়েন্ট থেকে স্টার্ট করলাম সেই পয়েন্টের ভোল্টেজ লিখবো। তাই বললাম শুরু করলাম এ পয়েন্ট দিয়ে, VA মাইনাস, এই যে এখান থেকে যখন এখানে আসলাম ভোল্টেজ কি কমবে না? কত ভোল্ট কমবে? 6 ভোল্ট কমবে, তাহলে -6 ভোল্ট লেখার দরকার নেই। দেন এখান থেকে এখানে আসলাম, কত ভোল্ট কমবে? 6 -6 সমান কত? আমি এখানে এটা ক্রস করে এখানে আসছি, মানে কি আমি সি পয়েন্টে চলে আসছি না? 6, এটাকে বলবো আমি VC। এবং তুমি নিজে দেখো, 18 থেকে 6 বাদ দিলাম 12, 12 থেকে 6 বাদ দিলাম 6, এটা কি সি এর ভোল্টেজ না? তাই তো আসবে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে কেভিএল এট এ টু বি টু সি টু ডি, তখন কি হবে? আবার সেম কাজ, VA -6, আবার এখানে আসবো -6, এটা ক্রস করছি মানে কি আমি আবার ডিতে চলে আসছি না? লিখবো VD। আমাদের কি কাজ শেষ? এখনো বাকি আছে আমার আবার আগের পয়েন্টে ব্যাক করার ব্যাপারটা বাকি আছে, যেটার নাম হচ্ছে লুপ। তাই আমি বললাম কেভিএল এট এ টু বি টু সি টু ডি, দেন এগেইন এ। এখন আবার শুরু করলাম, এ দিয়ে শুরু করলাম, VA। যে পয়েন্ট দিয়ে শুরু সেই পয়েন্টের ভোল্টেজ লিখবো, যে পয়েন্টে শেষ সমান চিহ্ন দিয়ে সেই পয়েন্টের ভোল্টেজ লিখবো। তো এটাকে আমরা এমনি পারি না? 18 থেকে 6 গেলে যার ভোল্টেজ সে কি বি পয়েন্টের ভোল্টেজ না? 18 থেকে 6 বাদ দিলাম, দেন আবার 6 বাদ দিলাম, সেটাকে সি পয়েন্টের ভোল্টেজ না? আমি তো সেটাই লিখছি। 18 থেকে 6 বাদ দিলাম, দেন 6 বাদ দিলাম, দেন আবার 6 বাদ দিলাম, সেটাকে ডি এর ভোল্টেজ না? সেটাই তো লিখছি। তো তুমি অলরেডি এক্সাম্পলটা ভালো মতো বুঝছো, সেটাকে জাস্ট তুমি একটা এক্সপ্রেশন বানাচ্ছ, দ্যাট ইজ কেভিএল। আমাদের সমস্যা হচ্ছে আমরা আগে এক্সপ্রেশন বুঝতে চাই, গ্যাঞ্জামটা ওখানে লাগে। স্যারের এক্সপ্রেশন আগে বোঝায়, তুমি এক্সাম্পল একটা বানায় নাও, নিজেই বুঝবে কাহিনী কি আছে।
ঠিক আছে, আমি বললাম এখন এ থেকে বি থেকে সি থেকে ডি হয়ে আমার এতে আসলাম। তো আবার শুরু করি, যে পয়েন্ট থেকে স্টার্ট করলাম সেই পয়েন্টে বুঝে লিখলাম। আর বি এ -6, তারপর এখানে আসলাম -6, তারপর এখানে আসলাম -6। আমি মাইনাস করতেছি কেন বলতো? কারণ আমি যাচ্ছি কিন্তু এইভাবে, আমি কিন্তু তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি। তো যেহেতু আমি যাচ্ছি তড়িৎ প্রবাহের দিকে, আমি কিন্তু ভোল্টেজ কমতেই দেখবো, তাই না? এই যে 6 6 6 করে কমলো, তারপর আবার আসতে হবে না এখানে। এখন খেয়াল করবা, আমি কি আবার ডি থেকে এতে আসবো না? যখন আমি ডি থেকে এতে আসতেছি, তখন ভোল্টেজ কি বাড়বে নাকি কমবে? বাড়বে নাকি কমবে? কেন বাড়বে? কারণ ব্যাটারির ছোট প্রান্তের ভোল্টেজ থেকে বড় প্রান্তের ভোল্টেজ, এটা মোটেও এরকম না যে আমি তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি তাই কমে যাচ্ছে, ব্যাপারটা এখানে আসবে না। যখন তুমি ব্যাটারির সাথে ডিল করবা, তুমি দেখবা তুমি ছোট প্রান্ত থেকে বড় প্রান্তে যাচ্ছ নাকি বড় প্রান্ত থেকে ছোট প্রান্তে আসছো। যদি তুমি ছোট থেকে বড়তে যাও, তাহলে অবশ্যই ছোট থেকে বড়তে ভোল্টেজটা ওই তার গায়ে যা লেখা আছে সেই পরিমাণ বেশি, তাহলে এখানে কি হবে? +18 ভোল্ট। যখন আমি এটা ক্রস করলাম, আমি কি এতে চলে আসছি না? লিখলাম সমান চিহ্ন দিয়ে ভিএ। এখন তুমি খেয়াল করো, ভিএ ভিএ কাটা, কি থাকলো? -6 -6 -6 +18 সমান 0 না? এখন বইয়ে কি এটাই লিখে আছে না যে অমুক 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 যোগ করলে 0 আসে? কই থেকে কি আসে কিচ্ছু বলে নাই। আমার যে শুরু করতে হয়, আমার যে শেষ করতে হয়, সেটা কিন্তু বই বলে না, কারণ বইয়ে পাথের আলোচনাই করে না, বই শুধুমাত্র লুপ নিয়ে আলোচনা করছে। সেজন্য আমরা যখন পাথে অ্যাপ্লাই করি, তখন জিনিসটা আমাদের কাছে আনকমন লাগে, বাট ব্যাপারটা পাথ থেকেই কিন্তু সুন্দরভাবে আসছে। আমি যেটুকু যাবো সেইটুকুতে আমি কেবিল অ্যাপ্লাই করলাম, এটা মোটেও লুপ হতে বাধ্য না। পাথের একটা সাবসেট হচ্ছে লুপ। বুঝছো? ক্লিয়ার? শিওর? বন্যা বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। ফারিহা বুঝছো? ও, এটা 27 পেজের ক্লাস। 27 পেজে সার্কাস না দেখালে আবার হয় না, ওদেরকে সার্কাস দেখানো লাগে মাঝে মধ্যে। ও বাই দ্য ওয়ে, এই প্ল্যাটফর্মটা কিন্তু ফ্রি। যারা ইউজ করো নাই, যারা ভবিষ্যতে স্টুডেন্ট পড়াবা বা পড়াচ্ছ অলরেডি, তারা এগুলো দেখাইতে পারো। স্টুডেন্ট এগুলো পছন্দ করে, যদি বিশেষ 9-10-এর বাচ্চাদের পড়াও, ওতে এক্সস্টেড, ক্লাসে গেলে কিছু দেখে না, হঠাৎ করে এগুলো দেখলে একটু তোমার প্রতি ইমপ্রেশনটা তার ভালো হবে। সো 9-10-এর বাচ্চাদের জন্য এগুলো আসলে খুব কাজ দেয়। যদি কেউ পড়াও কখনো স্টুডেন্ট, যেহেতু ভার্সিটিতে তোমরা ভার্সিটি লেভেলে চলে আসছো, স্টুডেন্ট পড়াইতেই পারো, তো এইসব জিনিসপত্র কিছু ইউজ করো। আর এই ফ্যাট যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে কলোরাডো ইউনিভার্সিটির একটা ওপেন সোর্স প্রজেক্ট, যেখানে অসংখ্য সিমুলেশন আছে এবং রেগুলার এগুলো আপডেট হয়, এবং ভালো ভালো একদম টপ নচ কোয়ালিটির এখানে সিমুলেশন দেওয়া আছে। সাবজেক্টগুলো ফিজিক্স, ম্যাথ এন্ড স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, আর্ট এন্ড স্পেস, বায়োলজি সব আছে। তো আমি যদি কখনো বায়োলজি পড়াই, তখন আমি এখান থেকে কিছু দেখাবো হয়তো। কেমিস্ট্রি কেমিস্ট্রি আছে না, কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিতে যদি যাই, অনেক ভালো ভালো তুমি এখানে সিমুলেশন পাবা। তোমাদেরকে আমি একটু দেখাই দিই, যেহেতু কথা তুললামই। আহ, যেমন ধরো এখানে, এটা কি, এই যে মডেলস অফ হাইড্রোজেন অ্যাটম, মনে আছে এটার কথা? বোরের মডেলটাই আর কি এখানে। So আমি যদি আমি যদি এগুলো দেখি না খুব একটা বেশি, কেমিস্ট্রিতে আমার ওইভাবে দরকার লাগে না। আর এটমিক মডেল যখন পড়াতে আসি সেকেন্ড পেপারে গিয়ে, তখন আর পোলাপাইনদের শখের সময় নাই, তখন তাদের হচ্ছে ভাই শেষ করেন শেষ করেন এরকম অবস্থা। তখন 4টা ক্লাসে এটমিক মডেল শেষ, রং ঢঙের সময় নাই আসলে ক্লাসে। এই যে এনার্জি স্পেকট্রাম, এনার্জি লেভেলটাই দেখাই। এই যে প্রথম কক্ষপথ, আমি যদি এখন ডি ব্রগলিতেও আছে। এই ডি ব্রগলি বুঝছো কি করছে? তরঙ্গ যে বলছিল, সে তরঙ্গ ধর্ম আছে, যে ডি ব্রগলি তরঙ্গ দেখাচ্ছে, দেখছো? একটু একটু জিগেল করতেছে না এখানে? এরকম করতেছে না একটু, দেখো তো। এখন আসবে শোডিঞ্জার, শোডিঞ্জার আছে এখানে বা, এই যে শোডিঞ্জারটা খুবই উইয়ার্ড। শোডিঞ্জারটা এই কথাই বলছিল, তরঙ্গ ম্যাক টাইপের কথাবার্তা, সেখানে এগুলো আছে। ভালো ভালো কন্টেন্ট আছে এখানে, তোমরা যদি কোনো কিছু ইমাজিন করতে চাও বা মনে হয় যে একটু দেখি সিমুলেশনে কিভাবে কাজ করে, অনেক ভালো ভালো হিসাব এখানে আছে রাখা। না, আমার এক্সপেরিমেন্ট দরকার নেই। আমি এনার্জি ব্যান্ডে যাই। প্লাম পুডিং মডেল দেখছো? বানাই দিছি পুডিং, ক্লাসিক্যাল সোলার সিস্টেম। এই যে ওই যে রাদারফোর্ডের মডেল যে ফেল করে সেটা বোঝাচ্ছে এখানে। কি খোঁজাটা মারলো দেখছো?
রাদারফোর্ডে কি খোঁচাটা মারলো, এই যে ঠাস করে ফাটাই দিছে। বোরেরটা ওকে, ডিব্রগলিটটা এই যে এরকম, শোডিঞ্জারেরটা আর দেখা যায় না কিছু। যাই হোক, এরকম অসংখ্য তোমাদের সিমুলেশন আছে এখানে, কেমিস্ট্রির আছে, ফিজিক্সের আছে, বায়োলজির আছে, তোমরা দেখো, জুনিয়র যারা আছে বুঝাতে গেলে ওগুলা তোমাদের কাজে লাগবে। আমি ভাবছিলাম 24 ব্যাচের সেলিব্রেশনটা এখানে করব, বাট মনে হয় না এখানে আর থাকা হবে। আমার এই জায়গা তো ছেড়ে দিচ্ছি আমি। হ্যাঁ, চৌহাট্টাই মোস্ট প্রবলি হবে এটা। আর কই, আর কি, আরো আছে অনেক, থাক, আর ওইদিকে না যাই। ওকে, তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আমি একটা প্রবলেম সলভ করি, খুবই চমৎকার একটা প্রবলেম আছে, যেটা আমরা এখন কেবিএল দিয়ে সলভ করার চেষ্টা করব। প্রবলেমটাকে আমি মোবাইল থেকে, এই হচ্ছে তোমাকে দেয়া সার্কিট, 8 ভোল্ট, 5 ভোল্ট, 2 ওহম, 3 ওহম, এক্স এবং ওয়াই এই দুইটা বিন্দুর মধ্যে তোমাকে বিভব পার্থক্য বের করতে বলছে। এক্স এবং ওয়াই, ভি এক্স ওয়াই, এটা কি বোঝাচ্ছে? এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য। এটা তোমরা এই সার্কিট থেকে বের করবা। শুরু করো, বোঝার চেষ্টা করবা। আমাকে বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য বের করতে, তো আমি নিশ্চয়ই এক্স থেকে ওয়াই পর্যন্ত একটা পাথ কেভিএল চালাবো, মানে এক্স থেকে ওয়াই পর্যন্ত কেভিএল চালালে কি হয় আমরা একটু দেখি। আমি কি বলছিলাম, এটা আমি একটু লিখে দিই তোমাদের এই পাশে, এটা আমি লিখে দিই, মনে হয় তোমাদের জন্য ভালো হয়। আহ, এই এই পাথায় আসবো, কি করে দিই এটা। হ্যাঁ, so আমি এই ছাপড়িগুলো সরাই দিই এখান থেকে, এগুলা বাদ। এখানে লিখে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যারা যারা মানে মনে রাখতে চাও এই জিনিসটা মনে রেখো। যদি মনে হয় যে কিছু একটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে এটা, আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করব সেই পয়েন্টের ভোল্টেজ লিখবো। এরপরে চলার পথে ভোল্টেজ বাড়লে প্লাস করব, ভোল্টেজ কমলে মাইনাস করব। কেন বাড়বে কেন কমবে সেটা তোমার কনসেপ্টে আছে। এবং যে পয়েন্ট থেকে আমি শেষ করব, সমান চিহ্ন দিয়ে আমি সেই পয়েন্টের ভোল্টেজটা লিখবো। এই কথাটা আমি এখানে লিখে দিই, যে বিন্দু থেকে স্টার্ট করব, যে বিন্দু থেকে শুরু তার ভোল্টেজ লিখব। এবং আমরা যখন চলা শুরু করব এবং চলার পথে, তখন জাস্ট ভোল্টেজ বৃদ্ধি বা ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ বাড়লে প্লাস এবং কমলে মাইনাস দিব। ফাইনালি যে বিন্দুতে শেষ করব, আমাদের যাত্রা যেখানে শেষ, যে বিন্দুতে থামবো, সমান চিহ্ন দিয়ে তার ভোল্টেজ লিখব। দিস ইজ দ্য স্টেপস ইউ নিড টু ফলো ফর কেভিএল, ফর লুপ অর ফর পাথ। পাথ যখন ফলো করো তখন তো অন্য একটা পয়েন্টে গিয়ে থামো, এ থেকে শুরু করছো সি তে গিয়ে থামছো, তখন তুমি সমান চিহ্ন দিয়ে সি লিখো, ভিসি লিখো। আর যদি তুমি লুপ ফলো করো, এ থেকে শুরু করে সব ঘুরে আবার এতেই আসবে, সেজন্য দেখা যায় এই পাশেও এ আছে, বিএ আছে, ওই পাশেও শেষ করতেছি বিএ আছে, তাই কাটা যায়, তাই সবগুলোর যোগফল ফাইনালে শূন্য আসে। কারণ তখন তো হিসাব মিলে যায় না, আমার যে পরিমাণ ভোল্টেজ বাড়বে যে পরিমাণ কমবে সব কাটাকাটি করে শূন্যই তো আসবে, জানা কথা এটা। এই জন্য লুপের ক্ষেত্রে আমার ডান পাশে শূন্য থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যদি পাথেরটা বোঝো, লুপেরটা তুমি এমনিই বুঝবা। ওকে, আমরা তাহলে এখানে আসি। ওকে, তা আমি বললাম, এখন আমি জাস্ট বলার সুবিধার্থে আমি এখানে এটাকে আরেকবার আঁকি। আমার তো বলার জন্য একটা পয়েন্ট বলা লাগবে, আমি বললাম এটাকে, বললাম আমি, যদিও এটা সেম পয়েন্ট আমি বলতেছি এখানে, আমি বললাম এক্স পি কিউ, বোঝানোর জন্য আমি এই রাস্তায় আসতেছে। আমি বললাম কেভিএল এট, কেভিএল এট এক্স, আমি এক্স থেকে শুরু করে পি হয়ে, দেন এখানে কিউ বলার দরকার নেই, পি বললেই চলে, এক্স পি হয়ে ওয়াইতে আসলাম। বুঝে গেছে আশা করি কাহিনীটা কি হচ্ছে এখানে। আমি এক্স থেকে এই রাস্তায় ওয়াইতে আসছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। লুপটা যেভাবে তুমি আঁকবা, তোমার সার্কিটের ডিজাইনটা যেরকম, তুমি সেভাবে লুপ বানাও বা পাত বানাও। সার্কিট এরকম আর তুমি পাত বানাইছো এরকম, তুমি নিজেই পরে পেচ খেয়ে যাবে যে কি আঁকলাম, এখান থেকে শুরু নাকি ওখান থেকে শুরু। এটা আঁকলে বোঝা যায় যে আমি কই থেকে শুরু করছি। ডিজাইনটা সার্কিটের সাথে মিলাই আঁকবা, তাহলে জিনিসটা সলভ করতে একটু গোছানো থাকবে। ঠিক আছে? সো কেভিএল এট এক্স পি ওয়াই, আমি শুরু করি, শুরু করছি কই থেকে? এক্স থেকে না, আমি লিখবো কি, ভি এক্স
তারপর যাওয়ার পথে এটা কি ভোল্টেজ বাড়ছে নাকি কমছে? আগে আমরা ঠিক করি কারেন্টটা কোন দিকে যাবে, এটাকে ঠিক করা লাগবে, কারেন্টটা কোন দিকে যাবে। তো এটাও লিখে আসি, আমি লিখতে ভুলে গেছিলাম। সবার আগে এটা লেখা জরুরি যে কারেন্ট ঠিক করতে হবে, কারেন্টটা কোন দিকে যাবে সেটা ঠিক করতে হবে। কারেন্ট, এবং এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নাই। যদি তুমি সার্কিট থেকে বুঝে দিতে কারেন্ট এদিকেই যাবে, দেন এঁকে দাও। যদি বুঝতে না পারো কোন দিকে যাবে কারেন্ট, তাও এঁকে দাও। আনসার যদি মাইনাস আসে, তার মানে কি তুমি যা ধরছিলে কারেন্টের উল্টা দিকে যাচ্ছে। সো এখানে কোনো ভয় পাওয়ার কিছু নাই। বুঝতে পারলে যেটা আছে ওটা বসায় দাও, না বুঝতে পারলেও একটা বসায় দাও, হিসাব অটোমেটিক মিলবে। সো কারেন্ট ঠিক করতে হবে। আমি বললাম ওকে, আমি কারেন্ট ঠিক করি। আমি বললাম এখানে তাহলে যেহেতু বোঝাই যাচ্ছে, আর অনেকে ভাবতে পারো 8 ভোল্ট আর 5 ভোল্ট সমান্তরাল স্টাইলে আছে, বাট ব্যাপারটা হচ্ছে এটা তো একটা জাস্ট পয়েন্ট, পয়েন্ট জাস্ট এখানে একটা, তো এটা তো সিরিজে আছে আসলে। দেখো তো এখানে কোনো ডিভিশন আছে এখানে কারেন্টের? কারেন্ট কিন্তু এখানে ডিভাইড হচ্ছে না। সুতরাং তুমি এখানে এক্স পয়েন্ট বলো, এখানে ওয়াই পয়েন্ট বলো, এটা তোমার ব্যাপার, এইভাবে বলো। এখন তুমি দেখো কারেন্ট যদি এই পাশ দিয়ে যায়, 8 আর 5-এর মধ্যে বড় কে? অবশ্যই 8 বড়। তো অবশ্যই 8 আর 5-এর মারামারিতে 8 জিতবে, লব্ধি 3 থাকবে, এইভাবে চিন্তা করতে পারছে। কারণ সিরিজ থাকলে তো ব্যাপারটা অনেক ইজি। তাই আমি বললাম এই কারেন্টটা আসলে এই পাশ থেকে আসবে এবং এই দিক দিয়ে ঢুকবে। এই যে এই কারেন্ট আমি বললাম আই কারেন্ট, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এই যে এদিকে আসবে। যেখানে যেখানে তোমার জিনিসটা বসানো লাগবে সেখানে তুমি একটা কারেন্ট দিয়ে দাও, কারণ তোমার তো দেখে দেখে বসাই দেবে না আই আর, এভাবে দিয়ে দাও। ক্লিয়ার কিনা? ওকে, এখন আমি বললাম এক্স পি ওয়াই। আমি শুরু করলাম কই থেকে? এক্স থেকে, বললাম ভি এক্স। তারপর আমি এদিকে যাচ্ছি না? বলতো যাওয়ার পথে ভোল্ট, ব্যাটারির ক্ষেত্রে কনসেপ্টটা কি? ব্যাটারির ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে আমি বড় পাত থেকে ছোট পাতে যাচ্ছি নাকি ছোট পাত থেকে বড় পাতে যাচ্ছি। আমি এখানে কই যাচ্ছি? বড় পাত থেকে ছোট পাতে, তাহলে অবশ্যই আমি ভোল্টেজ কমতে দেখবো, ভি এক্স -8। দেন আমি এদিকে যাচ্ছি, যখন আমি এটা ক্রস করবো আমি কি তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি নাকি বিপরীতে যাচ্ছি? বলতো, তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছে নাকি বিপরীতে যাচ্ছি? যখন আমি এখান থেকে এখানে আসবো বিপরীত দিকে, তাহলে ভোল্টেজ বাড়বে নাকি কমবে? বাড়বে, কারণ কারেন্ট সবসময় বেশি দিকে কমের দিকে আসে। আমি তো যাচ্ছি উল্টা দিকে, আমি অবশ্যই বাড়তে দেখবো, আমি অবশ্যই এদিকে যাচ্ছি, উল্টা দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি বলবো এখানে তাহলে 2 × I। যখন আমি এটা ক্রস করলাম আমার কি ওয়াই পয়েন্ট আমি চলে আসছি না? এটা ক্রস করা মাত্র আমি কই চলে আসছি? ওয়াই পয়েন্টে। এই যে এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টে সেম কথা। তো যেখানে আমি শেষ করলাম আমি কি সমান চিহ্ন দিয়ে সেটার ভোল্টেজ দেখবো না? কাজ তো শেষ। আমি এখন কি করবো? ভি এক্স মাইনাস ভি ওয়াই সমান 8 - 2i। তোমরা বলো এখন ভি এক্স ওয়াই বলতে মূলত কি বোঝায়? ভি এক্স ওয়াই বলতে মূলত বোঝাচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য। তো তুমি সেটা বের করে দিতে ফেলছো, ভি এক্স মাইনাস ভি ওয়াই। এখন তোমার কাজ কি? আইটা বের করা। বের করতে পারলেই কাজ শেষ। এখন তুমি কি করবা? এখন তুমি এই একই সার্কিটে পুরোটাতে লুপ অ্যাপ্লাই করো। লুপের মধ্যে আমি বলবো এক্স থেকে পি হয়ে ওয়াই হয়ে আবার তুমি এক্সে ব্যাক করো। তাই এটা কি হইলো? লুপ। আমি দেখো এক্স থেকে পি হয়ে ওয়াই গিয়ে আবার আমি এক্সে আসবো, লুপ ভ্রমণ হয়ে গেল না? তো ভ্রমণটা শুরু করি আমরা এখানে। শুরু করলাম কোন পয়েন্ট দিয়ে? এক্স পয়েন্ট দিয়ে। বলবো কি? ভি এক্স। তারপরে কি? ভোল্টেজ কমতেছে, কারণ ব্যাটারির বড় পাতা থেকে ছোট পাতা গেছে, বলবো আমি -8। তারপরে কি? তড়িৎ প্রবাহের বিপরীতে যাচ্ছে, কি হবে? +2 × I। তারপরে আমি এদিক দিয়ে যখন যাচ্ছি আবার তো ভোল্টেজ আমি বাড়তেই দেখবো, কারণ আমি তড়িৎ প্রবাহের উল্টো দিকে যাচ্ছি। কি বলবো? +3 × I। তারপর আমি কি দেখতেছি এখানে? ছোট পাত থেকে বড় পাতে আসতে, তাহলে কি বলবো আমি? +5। আমি এটা ক্রস করা মাত্র কি এক্স পয়েন্টে চলে আসছি না? আমার যাত্রা শেষ, আমি তো যেখান থেকে শুরু করছি সেখানে ব্যাক করছি। সো ভিএক্স। এখন দুই পাশ থেকে ভিএক্স বেস কাটো। দেখো এখানে একমাত্র আননোন কে? আই। 5i। 8 5 -3, ওই পাশে কি হবে? +3। আই কি হবে? 3/5। এখন এই 3/5 কে তুমি সুন্দর করে এখানে এনে বসাও। কি পাচ্ছ দেখো তো? 8 - 2 × 3/5। তাহলে 5 লসাগু নাও, 5 × 8 = 40 -3 × 6 34/5 হচ্ছে আমাদের দুই পয়েন্টের বিভব পার্থক্য। 34/5। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা এভাবে কেন করলাম? কারণ তোমাদেরকে আমি কেসিএল আর কেভিএল বুঝাচ্ছিলাম। সো কেভিএল এর অ্যাপ্লিকেশন দেখলা, কেভিএল ফর লুপ, কেভিএল ফর পাথ। তোমাকে যখনই স্যার পরীক্ষার সময় বলবে এই পয়েন্টের ভোল্টেজ কত বের করো, তুমি মূলত আসলে কেভিএল অ্যাপ্লাই করে ফেলবা। খুব সহজ কাজ, ভালো করে খেয়াল করো। স্যার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে ওয়াই পয়েন্টের বিভব কত, কি করবা? এক্স থেকে শুরু করে ওয়াই পর্যন্ত আসো। এক্স থেকে শুরু করলাম, ভিএক্স -8 +2i সমান কি ভিওয়াই না? তো তুমি যদি এই পাশটা সলভ করে ফেলতে পারো, তাহলে তো তোমার ভিওয়াইটা বের হয়ে গেল। তো তোমার কাজ হচ্ছে মূলত এটা। আর যদি বলে পার্থক্য, বলো পার্থক্য তোমার মাত্র বের করলাম। এক্স পয়েন্টের বিভব আমি যদি 3, 8 5 মারামারি 3 থাকবে না? 3 থাকবে। এনে কত আসতেছে? 34/5 না?
34/5 মানে কত দেখি তো। হ্যাঁ, ও না, 6.8 আসে না? তাহলে না, এখানে কাহিনী আছে, ব্যাপার একটু জটিল, জটিল ভাবে আগাবে এটা। এটুকু তো বুঝতে পারছো? সবার কি কেভিএল বোঝা হয়েছে? কার্জন, বুঝতে পারছো? তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কালে ভদ্রে আসবে, রেগুলার আসবে ব্যাপারটা আমি বলতেছি না, বাট আসতে পারে পরীক্ষা যদি প্রশ্ন কঠিন করে, এই ধরনের প্রশ্ন আসবে। তখন যদি তোমার কেভিএলটা কন্ট্রোলে থাকে তাহলে তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা, ব্যাপারটা ইজি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমি একটু কঠিন সার্কিটে যাই, টিপিক্যাল কঠিন সার্কিট। আমি বললাম এখানে আমি দিলাম একটা ব্যাটারি, এখানে খালি লুপ আর মানে এখানে খালি তোমার রোদ আর রোদ দিলাম। এখানে তুমি সিরিজ প্যারালাল খুঁজে পাও কিনা দেখো, 2 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 5 ওহম। এখানে বললাম 5 ভোল্ট, এখানে বললাম 10 ভোল্ট। এখন তোমাদের কাজ হচ্ছে, এখানে আমি কয়েকটা কারেন্ট বলবো, এখানে কারেন্টগুলো বের করবা। আমি বললাম তোমরা এই কারেন্টটা বের করো, এটাকে আমি বললাম I1, I1 বের করো। আমি বললাম তোমাদেরকে তোমরা এখান থেকে I2টা বের করো। জাস্ট বের করো, সার্কিট অ্যানালাইসিস করে কারেন্টগুলো বের করবা। শুরু করো, বলো, বলো। না, আমি ওটাই বলছি, কেভিএল এ বইয়ের মধ্যে আংশিক ভাবে দিয়ে রাখছে, বইয়ের মধ্যে দিছে খালি লুপ। বা তুমি বলো লুপটা কি সুপারসেট নাকি পাঁচ সুপারসেট? জানো, আমি মাত্র বললাম তো। তুমি বলো, লুপ কি একটা বিশেষ ধরনের পাথ না, একটা পথ? লুপ হচ্ছে একটা বিশেষ ধরনের পথ, যেখানে আমি যেখান থেকে শুরু করবো সেখানে ব্যাক করব। তো সেটা কি একটা সাবসেট না? আমি তো যেখান থেকে শুরু করলাম সেখানে শেষ করতে বাধ্য না, আমি এ থেকে শুরু করে সিতে শেষ করব, আমি এ থেকে শুরু করে ডিতে শেষ করব, অথবা আমি এ থেকে শুরু করে সি হয়ে ডি হয়ে আবার এতে ব্যাক করব। সো এ থেকে শুরু করে আবার এতে আসা একটা বিশেষ ধরনের পাথ, যেখানে আমরা আগের জায়গায় ব্যাক করি। আর যদি আগের জায়গায় ব্যাক না করি, দ্যাটস এ নর্মাল পাথ। বুঝছো? আগের জায়গায় ব্যাক করা কোনোভাবেই শর্ত না, ব্যাপারটা খেয়াল করো। এটা জাস্ট হচ্ছে ভোল্টেজের ট্র্যাক রাখা। আমি 20 দিয়ে শুরু করলাম, এখানে 10 ভোল্ট গায়েব হয়ে গেল, এখানে কত থাকবে? 10। 20 দিয়ে শুরু করলাম, 6 গেল, 6 গেল, 12 গেল, থাকবে কত এখানে? 8। তো এটার নামই কেভিএল। এখানে কেমন কঠিন কিছু নাই এখানে। আর আমি এখান থেকে 20 দিয়ে শুরু করলাম, এখানে সব মিলে কি 20টাই খরচ হবে না? আমি যদি একটা সার্কিট বানাই, আমি 20 দিয়ে যদি শুরু করি, ইভেনচুয়ালি তো পুরো 20টা খরচ হবে। তখন কি হয়, আমি যে লুপ ভ্রমণ করে আমি দেখবো সব খরচ হয়ে গেছে, তখন এই জন্য শূন্য আসে। ভোল্টেজ খাওয়া আর ভোল্টেজ বৃদ্ধি সব মিলাই ওভারঅল দেখা যায় শূন্য, মানে শূন্য আসা মানে কি, যোগ বিয়োগ করে শূন্য তো আসবেই, কারণ আমি তো সমস্যাটা শেষ করছি। এটা হচ্ছে জাস্ট ভোল্টেজের হিসাব রাখার একটা মেথড বলতে পারো। বুঝতে পারছো? ওই জন্য ছিলাম। হ্যাঁ, এটা এটা তোমরা এখন সলভ করো। আমি এটাও বললাম, এটা এটা বললাম আমি। আম, আচ্ছা, ম্যাথমেটিক্স আমি এগুলো না বসে, আমি এগুলো তোমরা নিজে বসাবা, প্র্যাকটিস দরকার। এটা তোমরা নিজে বসাবা। আমি তোমাদেরকে বললাম, এই এইটা গেল কই বাকিটা? আমি বললাম তোমাদেরকে তোমরা এখান থেকে আহ এটার কারেন্টটা বের করো। 4 ওহমের কারেন্ট, আমি বললাম আই এট 4 ওহম কত বের করো, আই এট 3 ওহম কত বের করো, আর ওইদিকে বললাম আই এট এই 5 ওহম কত বের করো। আলাদা আলাদা প্রশ্ন, পরীক্ষার সময় যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে যে অমুক রোদ দিয়ে কত কারেন্ট যায় বের করো। শুরু করো। প্রশ্নটা হচ্ছে এটা, যে আমি তো এক্স আর ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য বের করতে পারলাম, বা যদি পরীক্ষায় প্রশ্ন করে এখানে বিভব কত অথবা এখানে বিভব কত, সেটা আসলে উত্তর দেওয়ার সুযোগ নাই। কারণ বিভব কত এটা আসলে বের করা যায় না আনলেস ইউ ডিফাইন দ্য গ্রাউন্ড। তুমি যদি গ্রাউন্ড ঠিক করে দাও, যেটা আমাদের ম্যাক্সিমাম বইয়ে গ্রাউন্ডের ব্যাপারটা নাই। গ্রাউন্ড না থাকলে আমি কেমনে বুঝবো কোথায় বিভব কত? আমার তো কোনো একটা রেফারেন্স থাকা লাগবে, সেই রেফারেন্সটা কই? তুমি দেখবে এই জন্য, তুমি যদি সিমুলেশন অন করো, তুমি যদি সিমুলেশন চালাও, দেখবা কোনো না কোনো জায়গায় গ্রাউন্ড দেওয়া থাকে। যদি আমি বলি গ্রাউন্ড এখানে, এটা হচ্ছে 0 ভোল্ট। তার থেকে এটা সামথিং পরিমাণ কম, কতটুকু কম থাকবে? 34/5 পরিমাণ কম থাকবে। আমি যদি বলি গ্রাউন্ডটা এখানে না, আমি যদি বলি গ্রাউন্ডটা এখানে, তার মানে এখানে 0,
আর এটা থেকে এটা 34/5 পরিমাণ বেশি, তখন আমি এটাকে 34/5 ভোল্ট বলতে পারি। সো ইট ডিপেন্ডস অন ওয়্যার দ্য গ্রাউন্ড ইজ। আদারওয়াইজ তুমি এটা বলতে পারবা না। আমি এইটা সিমুলেশনটা তোমাদেরকে দেখাই। আমার এটাও তোমরা সবাই ইউজ করতে পারো, ভার্সিটি লেভেলে এটা ইউজ করতে পারবা। অনেক ভালো একটা সিমুলেশন ওয়েব অ্যাপ এটা, এভরি সার্কিট। যদি ইউজ না করে থাকো কখনো, এটা দেখতে পারো। ফ্রি না, আমার মনে হয় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে, ফ্রি না। $15 দিয়ে ফরএভার। আমি কোনে গেলে $15 খরচ এটা কিনে ফেলছিলাম, বাট ওরা মাঝে মাঝে আমার ভুলে যায় আর কি। বাই নাও, অ্যাকাউন্ট খুলতে বলবে, ঢুকে দেখবো আমারটা আছে। আশা করি পেয়ে যাব। এই যে আমার আমার তো সাইন ইন এখন আসবে। আমার জন্য কি ছিল, আশা করি এটাই হয়ে যাবে। হয়ে গেছে। আমাদের সার্কিটটা আমরা একটু মনে করি, 8 ভোল্ট ছিল, 5 ভোল্ট ছিল, 2 ওহম ছিল, আর কত ছিল এখানে, 3 ওহম। আমরা এটা বানাই দেখো, তুমি কিছু বানাও আর না বানাও, অলরেডি একটা গ্রাউন্ড গ্রাউন্ড রাখা আছে এখানে। মানে কি, গ্রাউন্ড ছাড়া সার্কিট হয় না, গ্রাউন্ড তোমার লাগবেই। গ্রাউন্ড তারা তুমি বলার আগে রেখে দিছে অলরেডি একটা। আমার 2টা ব্যাটারি লাগবে, এই হচ্ছে একটা ব্যাটারি, যেটা ভোল্টেজ কত হবে, ভোল্টেজ কত, 8 ভোল্ট, তাই না? এবং ও যেভাবে ছিল আমি সেভাবেই রাখলাম, এই যে এদিকে প্লাস এদিকে মাইনাস, এভাবে রাখলাম। এটার ভোল্টেজ বাড়াই 8 ভোল্ট করে দিই, যে 8 ভোল্ট। তাই না, না 5 ছিল, 8 আর 5 ছিল, নাকি 5 আর 3 ছিল? 8 আর 5, ঠিক আছে, এটা ছিল 8। না কি বলো, না না না, এটা না, এটা না, এটা না, আমরা আগেরটা এক্স এবং ওয়াই এর বিভব পার্থক্যটা করতেছি, ওটা ওটা এখন এখানে করবো না। এটা ছিল 8, এরপরটা হচ্ছে 5। আমি একটা 5 বানাই, একটা নিয়ে আসলাম এখানে, এটা হচ্ছে 5, এটাও ঘুরে দিই এদিকে, এটাকে বললাম আমরা 5। 5 রোধ নেব একটা, এই যে আমাদের রেজিস্ট্যান্স এখানে আছে একটা, এটা কত, 1 কিলো ওহম না, এটাকে আমি ঘুরে দিই আগে। এরপর এটা বানাবো আমি কত, আমার তো এটা নর্মাল ওহম লাগবে, নর্মাল কত ওহম, এটা কত ওহম ছিল, 2 ওহম। ওকে, এটা ছিল 2 ওহম। এরপর এটা ছিল 3 ওহম। আরেকটা রোধ নিলাম, যেটা আমি এখানে নিয়ে আসি, এটাকে ঘুরে দিই, দেন বললাম 5 কিলো ছিল, আমি এটাকে নর্মাল নিয়ে আসলাম, এই যে 5। নাকি 3 ছিল, 3, তাহলে এটাকে 3 বানিয়ে দিই। ওকে 3, হ্যাঁ জোড়া লাগিয়ে দাও। ঠিক আছে, গ্রাউন্ড তোমার লাগবেই। তুমি যদি গ্রাউন্ড ছাড়া এটাকে চালাও, এটা হচ্ছে তুমি সিমুলেশন চালাতে চাচ্ছ, এটা চলবে না। কারণ গ্রাউন্ড ছাড়াতে বুঝবে না জিরো কোথায়, এই কোথায়। গ্রাউন্ড তোমার অবশ্যই কানেকশন দিতে হবে, তুমি গ্রাউন্ডে কানেকশন দিতে বাধ্য, লাগবে এটা। আরে এই কানেকশন এখানে দিয়ে দিই, হ্যাঁ। ঠিক আছে, এখন যদি আমি সিমুলেশন চালাই, এই যে দেখো, এখানে কত আসছে ভোল্টেজ, কত আসছে ভোল্টেজ, কেন? কারণ গ্রাউন্ডটা এখানে লাগানো, এটা ছিল আমাদের এক্স পয়েন্ট। আমি যদি এখন এই গ্রাউন্ডটা এখান থেকে খুলে এখানে লাগাইতাম, তাহলে এখানে থাকতো 0 ভোল্ট, তখন এই পাশে থাকতো কিছু একটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখানে কেন -8 ভোল্ট, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, এখানে 0 হইলে এখানে অবশ্যই তার থেকে 8 কম হইতে হবে, সো -8 ছাড়া উপায় নাই। সো ইট চেঞ্জেস ইটস ভ্যালু ডিপেন্ডিং অন ওয়্যার দ্য গ্রাউন্ড ইজ। আমি যদি এই জিনিসটা এখন আমি এটাকে স্টপ করে দাঁড়াও, আমি এটাকে স্টপ করে কেমনে, কেটে দিলাম। গ্রাউন্ডটাকে এখন আমি খুলে নিয়ে আসি এখানে, গ্রাউন্ডটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম, এখন এখানে এটা কানেকশন দিয়ে দিই। ওকে, এখন চালাই, দেখো এখন এই চলতেছে না কেন, কি পাপ করলাম, চলতেছে। এখন এখানে 0 ভোল্ট, এখানে 6.8 ভোল্ট। একটু মনে করে দেখো তো, আমাদের 34/5 কত ছিল, 6.8 ভোল্ট। আমি যা যা বললাম তোমাদেরকে কনসেপচুয়ালি আশা করি দেখতে পারতেছো। So, অনেক কিছুই আছে বইয়ে নাই, অনেক কিছু আছে তোমার নিজে থেকে একটু মানে নিজ দায়িত্বে দেখে নিতে হবে, এগুলো আসলে বইয়ে বলা নেই। So, অনেক কিছুই তোমরা পড়ছো যেটা কারেন্ট ইলেকট্রিসিটি তোমাদের বইয়ে নাই, বাট যেটা তোমাদের বুঝতে হবে যদি চাও এই লেভেলের প্রশ্ন আনসার করতে। এবং আবার খেয়াল করো, একটু আগে এখানে কি -8 ছিল না, হ্যাঁ কত, -1.2। কেন? কারণ এটা তার ভোল্টেজ 8 ভোল্ট রাখতে বাধ্য। 8 ভোল্ট রাখতে বাধ্য মানে কি, তার ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের ভোল্টেজ 8 ভোল্ট বেশি হইতে হবে। So, এখানে যেহেতু 6.8, দিস ওয়ান ইজ সাপোজ টু বি -1.2, কারণ 6.8 থেকে -1.2 বাদ দিলে কত আসবে, 8 আসবে।
সো সার্কিট একটা যথেষ্ট সুন্দর জিনিস, যেটা আমরা আসলে যতটা সহজ মনে করি অতটা সহজ না, আবার যতটা কঠিন মনে করি অতটা কঠিন না। পরীক্ষা পাস করার জন্য যেটুকু পড়লে চলে সেটুকু আমরা পড়ে যাব, আশা করি পারবো। বাবারে, শখের তো শেষ নাই। কি করতে চাও এখন? হ্যাঁ, বুঝছি আমি। দিলাম 5 ভোল্ট, -1.8 ভোল্ট, -3 ভোল্ট। সো এভরিথিং ডিপেন্ডস অন দ্য গ্রাউন্ড। বুঝতে পারছো? এখন দেখো তো, এখানে 5, এখানে 1.8, -1.8, ওভারঅল কত আসছে? 6.8 আসবে। ওটা আনসার সেমই থাকবে, বাট কোথায় ভোল্টেজ কত ডিপেন্ড করে গ্রাউন্ড কোথায় আছে। সো এই প্রশ্নটা একটা অবান্তর প্রশ্ন হবে যদি স্যার প্রশ্নের মধ্যে গ্রাউন্ড না দিয়ে প্রশ্ন করে, মানে স্যার বুঝে না আসলে কাহিনী কি। গ্রাউন্ড দেয় না, তো আমরা ধরে নিই কিছু একটা। ওই ওই ধরনের প্রশ্নও করে না আসলে, আমরা ধরে নিই গ্রাউন্ড এক জায়গায় আছে। দেখো এখানে কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ আসে না, এটা কিন্তু 6.8 আছে। সো এখানে কিন্তু কেউ ভুল করে নাই। বাট কেউ যদি এটা না দিয়ে প্রশ্ন করে এখানে ভোল্টেজ কত, সেটা আসলে একটা ভুল প্রশ্ন। বুঝতে পারছো? গ্রাউন্ড ইজ মাস্ট। তোমরা যদি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ট্রিপলির ল্যাব করো, দেখবা অবশ্যই একটা গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডে তোমার কানেকশন থাকতে হয়। গ্রাউন্ডে কানেকশন তোমার দিতে হবে, অথবা বাই ডিফল্ট তোমার গ্রাউন্ডে কানেকশন থাকবে দেয়। ঠিক আছে? আচ্ছা, কেটে দিলাম লাইন। আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা এই জিনিসটা সলভ করতে চাচ্ছি। তো আমি আমার পছন্দ মতো কারেন্ট নিয়ে আসবো। আমি নাম দিয়ে কিছু কারেন্টের, আমি বললাম এখানে যে কারেন্ট, একটু খেয়াল করবা, এই লাইনে কিন্তু কারেন্টটা বদলাবে না। এখানে এই যে এই দুই অংশে কারেন্ট ডিভাইড হওয়ার সুযোগ আছে, এখানে এইটুকুর মধ্যে ডিভাইড হবে। তো আমি যদি এটাকে বলি আই, এটাও অবশ্যই আই, এটা অবশ্যই এখানে আই থাকতে বাধ্য। এখানে কোনোভাবেই চেঞ্জ আসবে না, কারণ এখানে যা এখানে তাই থাকতে বাধ্য। ডিভিশন যেহেতু নাই, সুতরাং আই হতে বাধ্য, এটা আমরা বুঝে নিলাম। এখানে আসলাম, আমি বললাম এখানে হচ্ছে, আমি বললাম I1, এবং আমি এখানে বললাম কত, I2 না বলে যেটা বুদ্ধিমানের কাছে, এটা হচ্ছে তুমি আগে ভাগেই ভেরিয়েবল কমায় রাখো। ভেরিয়েবল তুমি বাড়াবা, তোমার ইকুয়েশন লম্বা হবে, বেশি বেশি হবে ইকুয়েশন। এটাকে তুমি যদি আই বলে বলে এখানে I1 গেছে, তাহলে অবশ্যই এখানে কত গেছে, I-I1। এটা স্মার্ট অ্যাপ্রোচ, ভেরিয়েবল কম রাখা, ইকুয়েশন কম লাগে। বুঝছো? ওকে, তাহলে I1 আসলো, এখানে অবশ্যই I1 হবে। এখানে যদি I1 হয়, এখানে অবশ্যই I1 যাবে। এটা কোন দিকে আসবে? এটা, ও না, এদিকে গেলে তো হবে না। এটা এদিকেই আসবে, I1 আসবে। সে এখন আবার ব্যাটারির দিকে তাকায় মন খারাপ করো না। তুমি যেটা নিয়ে আসছো ওটা তুমি পাস করে নিয়ে আসো, এটা হইতে পারে, কোনো ব্যাপার না। বাট একই জায়গায় একই সিরিজ কম্বিনেশনে তো একবার এদিকে একবার এদিকে তো পসিবল না। তুমি যদি এটা বলে দাও এটা এইদিকে আছে, তো অবশ্যই এটা এদিকে যাবে। বুঝছো কিনা? আমি যদি ঘটনা শুরু করতাম এই পাশ থেকে, তাহলে জিনিসটা এইভাবে আসতো, তখন আমি ওইভাবে ডিজাইন করতাম। আশা করি বোঝা গেছে। এখন আমাদের লাগবে কি বের করা, 4 ওহম দিয়ে কারেন্ট, যেটা মূলত I1 বের করতে বলছে আমাকে। 3 ওহম দিয়ে কারেন্ট, যেটা মূলত আমাকে আই বের করতে বলছে। 5 ওহম দিয়ে কারেন্ট, যেটা মূলত আমাকে I-I1 বের করতে বলছে। সো আমাদের মূলত আই এবং I1 বের করলেই I-I1 তো আমার সামনেই আছে। এখন আমরা লুপ ভ্রমণ করবো। আমি একটু বড় করে চিত্রটা আঁকি, এটাকে আমি একটু বড় করে আঁকি, চিকন করে দিই, একটু বড় করে দিই। আর আমি এখান থেকে এগুলো সরাই দিই। প্রশ্নটি এগুলো দেওয়া ছিল না, তাই না? প্রশ্ন যা নাই তা আমি সরাই দিলাম। হ্যাঁ, ওকে, আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে কি করব, নাম দিয়ে দিতে হবে। আমি যদি বলি আমি এটার নাম কি দিব, আমি বললাম এটার নাম দিলাম আমি A B C D A। লুপের মধ্যেই ভ্রমণ করবো আমরা এখানে। আমি বললাম ABCDA, আমি বললাম KVL at ABCDA। তাহলে এ থেকে বি হয়ে সি হয়ে ডি তে হয়ে আবার এতে আসবো। তাহলে যেখান থেকে শুরু সেটার ভোল্টেজ দিয়ে স্টার্ট করব। আমরা বলবো কি এখানে 5A। ঠিক আছে, সরি VA, লিখলাম VA। তারপরে কি, আমি কিন্তু আমি আমি যেভাবে বলছি সেভাবে আমি লুপটা বানাবো। কিভাবে বানাবো, এ থেকে শুরু না, এ হয়ে বি, দেন সি, দেন ডি, তারপরে এ। দেখো আমি যেভাবে যাচ্ছি সেভাবেই আঁকছি। সার্কিট যে ডিজাইনের আমি সেই ডিজাইনে আঁকছি। আমি এ থেকে শুরু করলাম, VA লিখলাম, দেন এদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি তো এদিকে। আমি কি তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি না? ইয়েস, তাহলে ভোল্টেজ কি হবে, কমবে। কারণ তড়িৎ প্রবাহের দিকে যাওয়া মানে কি, বৈশি থেকে কমের দিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ কমবে। কতটুকু কমবে, I × 2 পরিমাণ কমবে, তাই বলবে কি -I × 2। দেন এদিকে আসো, তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি না, আবার কমবে, -I - I1 × 5। তারপর এদিকে আসো, তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি,
মাইনাস আই ইন্টু থ্রি। দেন এদিকে আসো, আমি কি ব্যাটারি ক্রস করতেছি ছোট থেকে বড়র দিকে না, তাহলে প্লাস ফাইভ, এটা ক্রস করে মাত্র কি আমি এতে চলে আসছি না? ইয়েস, আমি লিখবো কি সমান চিহ্ন দিয়ে VA। নাও কাট দেম অফ। তাহলে তুমি এখন আই আর I1 বলে একটা ইকুয়েশন পেয়ে গেলা। এখানে আসছে তোমাদের -2i মাইনাস 5i মাইনাস মাইনাসে প্লাস 5i1 মাইনাস 3i প্লাস 5 সমান 0। তাহলে আমরা এখানে বলতে পারবো -5i মাইনাস 3i মিলেছে -8i, এটাকে ওই পাশে নিয়ে গিয়ে বলো 8i, এই 5i1 কে ওই পাশে নিয়ে যাও -5i1 পাস এ। দাঁড়াও, আমার তো আরেকটা আই কি গুণায় ধরি নাই আমি। -2i মাইনাস 5 হচ্ছে -7i, -7i মাইনাস হচ্ছে -10i, ওটাকে ডান পাশে নিয়ে গেলে হবে +10i, আর এখানে I1 আছে একটা, তাহলে -5i1, এই 5 কে ওই পাশে নিয়ে যাও -5। ঠিক আছে না? তাহলে এটা সমান 0 লিখলাম। এখন তাহলে আবার একটু ছোট করে কি বলা যায়, 2i মাইনাস I1 মাইনাস 1 সমান 0। দিস ইজ এন ইকুয়েশন, যেটাকে বললাম আমরা ইকুয়েশন নাম্বার 1। কার্জন তুমি আসো, বুঝছো? ঠিক আছে এইটুকু। তাহলে আমাদের দেখো, আমাদের এখানে সর্বসাকুল্যে আননোন কয়টা? দুইটা, আই আর I1। তোমাদের যদি এখানে তোমরা লিখতা I1 I2, তুমি নিজেই বাস খাইতা, বলতা যে আমার তো ইকুয়েশন তিনটা লাগবে, তখন তুমি হুদাই আরেকটা এক্সট্রা লুপ খুঁজতে হইতো। লুপ আছে এখানে অনেকগুলা, তুমি এই যে এ থেকে বি হয়ে এদিকে 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 আসে, একটা লুপ আছে। সো অবশ্যই বানানো যাবে, বাট কেন হ্যাসেল নিবা, কষ্ট কেন করবা, যেখানে তোমার দুইটা দিয়ে কাজ হয়ে যায়। তো আমার এখানে আননোন দুইটা, আই এবং I1, ইকুয়েশন লাগবে আরেক দুইটা, একটা বানাই ফেলছি, একটা এখন বানাবো। আসলে এখন আমরা কেবিল অ্যাপ্লাই করি কোথায়? এই যে আমি বললাম ABCD তো ছিল, আমি বললাম EF দিয়ে দিলাম এটার, আমি বললাম KVL at BEF C, আবার বিতে আসবো। শুরু করি, আমি যেখান থেকে স্টার্ট করলাম সেই জায়গার ভোল্টেজ দিয়ে শুরু করি। বি দিয়ে শুরু করছি না, বলবো VB। তারপরে তড়িৎপ্রবাহের দিক, আচ্ছা আমি আবার এইভাবে লিখি, বি থেকে ই থেকে এফ, এফ থেকে সি, সি থেকে আবার বিতে। তাহলে বি এর ভোল্টেজ তো লিখলাম VB, দেন এখানে কি কমবে না? ইয়েস, তড়িৎপ্রবাহের দিকে যাচ্ছে তাই কমবে। মাইনাস কি হবে? 2i1। এনে কি হবে? কারেন্ট তো এদিকেই আসছে নাকি? এখানে তো কারেন্টের দিকের হিসাব না, ব্যাটারি ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। বড় প্রান্ত থেকে ছোট প্রান্ত নাকি ছোট প্রান্ত থেকে বড় প্রান্ত? বড় প্রান্ত থেকে ছোট প্রান্তে আসছি, তাহলে কি হবে বলতো এখানে? -10 ভোল্ট। ওকে, দেন তড়িৎপ্রবাহের দিকে যাচ্ছি -4i1, দেন তড়িৎপ্রবাহের উল্টো দিকে যাচ্ছি, দেন +5, এখানে কিন্তু I-I1 ছিল, সাবধান, I-I1। দেন উই রিচ দ্য পয়েন্ট বি, যেখানে শেষ করলাম সেটা লিখে দাও। দুই পাশ থেকে ভিবি ভিবি কাটা, কি থাকলো এখানে? মাইনাস, লিখে ফেলে একবার, -2i -10 -4i1 +5i -5i1 সমান 0। এখন সবগুলোকে একসাথে করো, -2i +5i মিলে কত হয়? 3i। এটাকে এই পাশেই রাখি আমরা। আর -4i1 -5i1 মিলে কত হবে? -9i1 নাকি? 5 4 9। আর -10 তো একা ছিল, এটাকে আমি বললাম -10 সমান 0। কোনো কিছু কি মিস করছি আমি? না। কার্জন বুঝতে পারছো? এটাকে বললাম আমরা ইকুয়েশন 2। এখন কি করব? অস্ত্র হাতে নিব, ক্যালকুলেটর। চাস না? ক্যালকুলেটর তো আছে, অস্ত্র হাতে নাও। তুমি আই কে বলো এক্স এবং I1 কে বলো ওয়াই, তাহলে শেষ। ইকুয়েশনে গেলাম। এই যে আমাদের দুইটা আননোনওয়ালা কি আছে, ax + by সমান c। সাবধান, ধ্রুবকটা ডান পাশে, এই ওয়ানটাকে এই পাশে নিতে হবে, এই টেনটাকে এই পাশে নিতে হবে, ওভাবে চিন্তা করবা। এক দিলাম, এ বলতে কি এক্স এর সহগ মানে I এর সহগ 2, তারপরে কি -1, এটা কি ডান পাশে যাবে না? যাবে, তাহলে কি হবে এখানে 1। এরপরটাতে এক্স এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে -9, আর ধ্রুবক হচ্ছে ডান পাশে গেলে 10। সলভ করো, কত আসছে? -1/15। তার মানে কি আমাদের আই সমান আসছে -1/15। তারপরে এরপরে দেখি তো, -17/15, আইটা কত আসছে? -17/15। মাইনাস আসছে, কথা মানে কি আমি যা ধরছিলাম তার উল্টা দিকে যাবে, সো এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই। বুঝতে পারছো? কাজ শেষ। এখন তোমাকে তো I1 I2 বের করতে বলছে। ও I2 কই থেকে আসলো? আমার তো এখানে I1 ছিল। এইটা হচ্ছে আমাদের I1। দেন আমার তো আরেকটা কারেন্ট লাগতো, যেটা বলছিল 5 ওহম দিয়ে কত কারেন্ট যায়, I - I1, তো এটা থেকে বিয়োগ করো, আনসার পেয়ে যাবা। বলো। ভুল করলে তো আর ভুলই এটা। আমি শুরু করলাম VB, তড়িৎপ্রবাহের দিকে গেলাম, কমবে -2i1। এদিকে গেলাম, ব্যাটারির বড় থেকে ছোট দিকে গেছি -10, দেন এদিকে গেছি তড়িৎপ্রবাহের দিকে গেছি, কমবে -4i1। দেন এদিকে গেলাম তড়িৎপ্রবাহের বিপরীত দিকে গেছি, সো প্লাস হবে, +5 × I - I1 সমান VB। VB কাটলাম। এখন জাস্ট আমি গুণগুলা ভেঙে ফেললাম, 5i -5i1, এখানে তো ঠিক আছে -2i1, ও হো হো, এখানে 2i1 ছিল, 2i1 ছিল তো এখানে, আমি এখানে ভুল করছি, 2i1 হবে, সরি। ও,
তাহলে এখানে ভালোই ভুল আছে, একটা বড় ভুল আছে, এটা আমরা ঠিক করে ফেলি। এটা হচ্ছে -2i1, আর 5i তো একা আছে তাহলে না, এখানে 5i একা, -2i1 -5i1 -4i1, 5 4 9 আর 2 হচ্ছে 13, সরি 11, তাহলে -11i1, ভুলটা ধরে তো ভুল করলা, এখন আরেকবার করা লাগবে এই ম্যাথ। -10 = 0। তো এখন আমাদের ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আমরা অতএব মানগুলো আবার নতুন করে বসাবো আর কি। আর তো কোনো, হ্যাঁ তোমারটা হয়েছে তাহলে। নিজের ভুল ঠিক নিজেরটা ঠিক করার জন্য আমার এইভাবে ভুল না ধরলেও পারতা, ভুল করলে তো করেই ফেলছিলাম। অপারল তো বুঝে গেছো। আমরা আবার যাই পিছনে। এই যে আমাদের এখানে আবার প্রথমটা তো ঠিক আছে, দ্বিতীয়টা এখানে আসবে 5, এখানে আসবে -11, আর এখানে আসবে ডান পাশে 10 গেলে 10 থাকবে। ওকে, তাহলে 10 1/17, 1 -5 15/17, খুশি এখন? তাহলে আমাদের আই আসছে, আমাদের এখানে আই আসছে 1/17, আর i1 আসছে কত, -15/17। তাহলে আমরা i1 বলতে যে দিকটা বুঝাইছি সেটা উল্টা দিকে যাবে। সো তোমার কিরশফের ল অটোমেটিক্যালি তোমাকে ঠিক করে দিবে যে তুমি আসলে যা ধরছো তার ভুল কিনা। তো এখন আমাদের তো আরেকটা লাগবে, কোনটা সেটা, i-i1। তো বলবো আমরা i-i1 কত আসবে, i তো হচ্ছে 1/17, i1 তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 15/17, এটা কত আসবে, 15 আর 71 16, 16/17। বুঝতে পারছো? সো এই যে কনসেপ্টটা আমরা ইউজ করলাম, সেই কনসেপ্টটা আমাদের পরীক্ষার হলে কাজে লাগবে। নট নেসেসারিলি তোমার পরীক্ষার সময় এই বড় ম্যাথটা দিয়ে দিবে, বাট এর ভিতরের অংশ তোমাকে দিতে পারে পরীক্ষা। তো এর বাইরে আর তোমাদের কৃষক থেকে আর কি কিছুই লাগবে না, এগুলো তুমি যদি ভালো মতো ন্যাচারালি যেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি সেভাবে যদি বুঝে যাও, আর কি লাগে, কিছু তোমাদের শেষ। কার্জন বুঝতে পারছো? ক্লিয়ার তো? ভেরি গুড। আমরা সামনে আগাই, আমরা এখন চলে যাবো বাল্বের উজ্জ্বলতা, পাওয়ারের প্রশ্নে। পাওয়ারের, ও তুমি আজকে সকালে একটা প্রশ্ন করছিলা, ওই যে এইচ সমান ভিআইটি ইউজ করলে এক হিসাব। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন আসছে আমার কাছে সকালে, সেটা হচ্ছে এটা, যে আমরা তো পড়ছি উৎপন্ন তাপ, এ হে, ঠিক আছে, আমরা তো পড়ছি এটা উৎপন্ন তাপ এইচ সমান I²RT, অথবা V²/RT, অথবা ভিআইটি। এখন আমি যদি এই সূত্র নিয়ে কথা বলি, আমাকে বলতে হবে H ইজ প্রপোর্শনাল টু I², যদি আর এবং টি কনস্ট্যান্ট থাকে। এইটা যদি কনস্ট্যান্ট আমি হিসাব করি, তাহলে আমি বলবো H ইজ প্রপোর্শনাল টু, এখানে তো আই নাই, সম্পর্ক তো আই এর সাথে ছিল তাই না, তো আই এর সাথে সম্পর্ক বলা কিন্তু দুইটা আছে এখানে, হয় I² এর সমানুপাতিক, অথবা আমি বলতে পারি H ইজ প্রপোর্শনাল টু আই এর সমানুপাতিক। যখন আই এর সমানুপাতিক হবে তখন অবশ্যই ভি এবং টি, আচ্ছা টি বাদ দিলাম, টি আমার কনসার্নে নাই আপাতত, টি আমি সমান ধরেই কাজ করবো, আমি বললাম ভি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট আমি বুঝতে পারি তাহলে এইচ প্রপোর্শনাল টু আই, আর আমি যদি বুঝতে পারি আর কনস্ট্যান্ট, তাই বলবো এখানে এইচ ইজ প্রপোর্শনাল টু I²। এখন আমি কিভাবে বুঝবো প্রশ্ন থেকে যে কোনটা কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল? একটা প্রশ্ন আছে পরীক্ষায়, প্রশ্নটা এইভাবে বলছে, যদি প্রবাহ মাত্রা বলছিল না, প্রবাহ মাত্রা, যদি প্রবাহ মাত্রা 3 গুণ হয়, তবে উৎপন্ন তাপ তাপ কত গুণ হবে? এখন প্রবাহ মাত্রা 3 গুণ হইল, এখন প্রবাহ মাত্রা 3 গুণ হইল, সেক্ষেত্রে যদি আর কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আই 3 গুণ হইলে এইচ 9 গুণ হবে, আর যদি ভি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে আই 3 গুণ হলে এইচ 3 গুণ হবে। সেটা তো একটা কনসেপচুয়াল ঝামেলা, তোমাকে তো প্রশ্নের মধ্যে এটা বলে নাই কাহিনী কি। এখন সমস্যা হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো, আমাকে তো বলে দিতে হবে না। আমি যদি বলি ভি, আমি যদি বলি আই এর সমানুপাতিক, তাহলে আমার অবশ্যই মেক শিওর করতে হবে প্রশ্ন থেকে যে ভি কনস্ট্যান্ট আছে, এটা তুমি বুঝে নাও। আর যদি আমি বলতে চাই এইচ প্রপোর্শনাল I², তাহলে বুঝতে হবে আর কনস্ট্যান্ট, মানে আর কনস্ট্যান্ট যদি বুঝতে পারি তাহলে I² এর সমানুপাতিক, আর যদি ভি কনস্ট্যান্ট বুঝতে পারি তাহলে আই এর সমানুপাতিক। এটা আমি কিভাবে ঠিক করবো, এটা ঠিক করার আসলে উপায় নাই, এটা আমাকে অবশ্যই কেউ বলে দিতে হবে প্রশ্ন থেকে। এটা কোন জায়গার প্রশ্ন? এই তো বোর্ডের প্রশ্ন তো এরকমই থাকে, গ্যাঞ্জাম হয়ে যায়। সো আমি যেটা বলবো আনসার এটা করাই বেটার, কারণ জুলিয়ান তাপীয় ক্রিয়া বলতে মূলত এটা বোঝায়। তো স্যার মেবি ধরে নিছে আর কনস্ট্যান্ট আছে, আমি যদি কোনো হাত না দেই আমি নিশ্চয়ই এখানে ভোল্টেজ বদলাইছি, তাই তো কারেন্ট বাড়ছে। রোদ তো আমি সার্কিটে লাগাই ফেলছি না, রোদটাকে সাধারণত আমরা বদলাই না, আমরা বলি ভোল্টেজ বাড়াই দিলাম, রেগুলেটর দিয়ে ভোল্টেজ বাড়াই দিলাম। সো আমার এখানে রোদটা কনস্ট্যান্ট আছে, আমি ভোল্টেজ বাড়াইছি তাই কারেন্ট বাড়ছে, ভোল্টেজ বাড়াইছি তাই কারেন্ট বাড়ছে। তো আই মানে এখানে আর কনস্ট্যান্ট আমি ধরে নিব। এই জন্য এটা, এটাই মূলত জুলের তাপীয় ক্রিয়া সূত্র হিসেবে আসে। সুতরাং কোনো এক্সট্রা কথাবার্তা যদি না থাকে, বেসিক যে সূত্র সেটা ধরে কাজ করে ফেলবা। আদারওয়াইজ এখানে আমার কোনো সলিউশন নাই, আমি তো জানি না কে কনস্ট্যান্ট। বুঝতে পারছো?
ও, দুই একজন আছে দেখে আবার অনলাইনে ক্লাস করতে চাই, দিয়ে দিও ওদেরকে তাহলে হোয়াটসঅ্যাপে। তাহলে ক্লিয়ার, বুঝা গেছে? এখন আসো এখানে, এটা থেকেই ওখানে আসা যায়। দেখো, এই যে উৎপন্ন তাপটা, এটাকে মূলত আসলে কাজ না, কাজটাই তো তাপে রূপান্তর হয়েছে, তাহলে কাজকে সময় দ্বারা ভাগ করলে তো আমরা কি পাই? ক্ষমতা। তো এখানে তো টি আসেই একটা করে, টি সরাই দিলেই এখানে অলরেডি কাজ লুকানো আছে, এটাই কাজ। কাজ কাজ সময় দ্বারা ভাগ করে, মানে টি 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 দ্বারা ভাগ করবো, টি সরে গেলেই তো ক্ষমতা। তো এখান থেকে অবভিয়াস এই কথা বলা যায়। আমরা এখানে পাওয়ার এখানে চলে আসি, যে পাওয়ারের সূত্রগুলো এক্স্যাক্টলি আসলে ওই তাপের সূত্র থেকে টিটা বাদ দিয়ে দিলেই হয়। তাই বলবো পাওয়ার সমান কি হবে, আই স্কোয়ার আর টি পড়ছিলাম, এখন বলবো আর স্কোয়ার আর। ভিআই টি পড়ছিলাম, এখন বলবো ভিআই। তারপরে ভি স্কোয়ার বাই আর টি পড়ছিলাম, এখন বলবো ভি স্কোয়ার বাই আর। এটাকে পরে নিয়ে আসি, ভি স্কোয়ার বাই আর। এবং তোমরা একটা পারলে বাকিটা এমনি বানাতে পারবা, এটা বানানোর কোনো ব্যাপার না। আই মানে ভি বাই আর, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর আর কাটা, তাই এখানে থাকবে কি ভি স্কোয়ার বাই আর। এটাকে বলা যায় ভিআই। যে কোনোটাই তোমরা ইউজ করতে পারো। যদি তোমাকে বলে ক্ষমতা বের করো, তোমার যে কোনোটাই তুমি ইউজ করতে পারবা। বাট আবার সেম কনসার্ন, কখনো দেখা যাচ্ছে পি আর এর সমানুপাতিক, কখনো দেখা যাচ্ছে পি আর এর ব্যস্তানুপাতিক। কখন কোনটা? ওই সূত্রের মধ্যে যেটা কনস্ট্যান্ট, সেটা সেটা উপর যে আছে সে কনস্ট্যান্ট কিনা। তো পি প্রপোর্শনাল টু আর মানে কি, আমি বলবো তখন পি ওয়ান বাই পি টু সমান আর ওয়ান বাই আর টু। কখন হবে? আর এখানে এটা হচ্ছে পি ওয়ান বাই পি টু সমান আর টু বাই আর ওয়ান, এটা কখন হবে? দুইটারই যার যার ইউজ কেস আছে। এটা কখন? যখন অপরজন কনস্ট্যান্ট, অপরজন মানে কি আই। তাহলে আর এর সাথে সমানুপাতিক হবে যখন আই কনস্ট্যান্ট, আর আর এর সাথে ব্যস্তানুপাতিক হবে যখন ভি কনস্ট্যান্ট। তাহলে তোমাকে যদি একটা ডিভাইস দেয়, যে ডিভাইসটা আমি একটা সকেটে প্লাগ ইন করে রাখছি, তাহলে ভোল্টেজ কনস্ট্যান্ট। যদি একটা বৈদ্যুতিক হিটার আমি প্লাগ ইন করে রাখছি, তো আমার বাসার লাইনে তো ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? রোদ বাড়লে ক্ষমতা কমবে, রোদ কমলে ক্ষমতা বাড়বে। আর যদি বলা হয় আমাকে কারেন্ট কনস্ট্যান্ট, সামহাও বলছে কারেন্ট আমি সেম রাখবো, সেক্ষেত্রে আমাদের রোদ বাড়লে ক্ষমতা বাড়বে, রোদ কমলে ক্ষমতা কমবে। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। বুঝতে পারছো কিনা? আচ্ছা, ক্লিয়ার একটু কথাবার্তা? তবে ক্ষমতা বের করতে যদি বলে, সেক্ষেত্রে আবার বললো না যে আমার পি সমান আই স্কোয়ার আর ইউজ করবো নাকি বি স্কোয়ার বাই আর ইউজ করবো, তোমার যেটা ভালো লাগে তুমি ইউজ করো। তোমার প্রশ্ন যা দেয়া আছে, প্রশ্ন যদি আই এবং আর দেওয়া থাকে আই স্কোয়ার আর ইউজ করো, প্রশ্ন যদি ভি আর আর দেওয়া থাকে বি স্কোয়ার বাই আর ইউজ করো, প্রশ্ন যদি ভি এবং আই দেওয়া থাকে ভি আই ইউজ করো, যেটা তোমার লাগে, যে দেয়া আছে সেটা তুমি ইউজ করবে। এখন বাল্বের উজ্জ্বলতার যে প্রশ্নগুলো, সেগুলো মূলত এই টাইপের হয়। ধর আমি তোমাকে বললাম বাল্বের গায়ে কি লেখা থাকে, একটু খেয়াল করবে। বাল্বের গায়ে লেখা থাকে এইভাবে, একটা 60 ওয়াটের বাল্ব 220 ভোল্ট লেখা থাকে। আরেকটা বাল্বের গায়ে এখানে লেখা থাকে, মনে করে বললাম 100 ওয়াটের বাল্ব 220 ভোল্ট। আরেকটা বাল্বের গায়ে লেখা থাকে, একটু কমায় দিই, 40 ওয়াটের বাল্ব 220 ভোল্ট। এই গায়ে লেখা জিনিসটার মানে কি? মানে হচ্ছে তুমি যখন তাকে 220 ভোল্ট দিবা, সে তখন তোমাকে 60 ওয়াট দিবে। তুমি 220 ভোল্ট দিতে পারতেছো না, সে তোমাকে 60 ওয়াট দিতে পারবে না। তুমি তার থেকে কম দাও, সে তোমাকে কম দিবে। তুমি তাকে বাড়ায় দাও, সে বাড়াই দিবে। ফেটে যেতে পারে। এই জন্যই তো আমাকে ঠিক করা লাগে যে ভোল্টেজ বাড়লে মাঝে মধ্যে লাইট নষ্ট হয়ে যায়, কেন? কারণ সে ওই ক্যাপাসিটি, ওই তার মধ্যে ওই ক্যাপাসিটি নাই মাঝে মধ্যে। তারপরে তোমরা দেখবা বাসায় মাঝে মধ্যে ব্রাইটনেস বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে যায়, তখন ভোল্টেজ বাড়াইছে ওয়াট বাড়ছে, ভোল্টেজ কমে গেলে আবার দেখবা লাইটগুলো ডিম হয়ে যায়। কেন? কারণ ভোল্টেজ কম। সে তোমাকে 60 ওয়াট দিতে বাধ্য না, তুমি যদি তাকে 200 ভোল্ট 220 ভোল্ট না দিতে পারো। তো তুমি যখন 200 ভোল্ট দিবা, 220 ভোল্ট দিবা, সে তোমাকে 100 দিবে, এ তোমাকে 40 দিবে। বুঝতে পারছো? এখন এই প্রত্যেকের রোধ কিন্তু ফিক্সড, কারণ সে তো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি তাকে, তার ভিতরে তো টাংস্টেনের তার থাকুক বা যাই থাকুক, সেটা কিন্তু ফিক্সড। ওটা কিন্তু তুমি কেনার পরে বদলাচ্ছ না। তাইলে তার রোধটা কিন্তু কনস্ট্যান্ট। প্রত্যেকটা বাল্বের একটা কনস্ট্যান্ট রোধ থাকে, যেটা সে প্রোডাকশন থেকে নিয়ে আসে, সেটা তুমি চেঞ্জ করতে পারবে না, এখানে তুমি হাত দিতে পারবে না। তো এখানে তার রোধটা কি হবে, আমরা সূত্রে যাব। পি সমান কি, ভি স্কোয়ার বাই আর। আমরা তো জানি সে কত ভোল্টেজে কত ওয়াট দিবে, সেখান থেকে তার কনস্ট্যান্ট রোধটা আমরা বের করতে পারি। আমি বলবো তার রোধটা তাহলে কত আসবে, আর সমান কত আসবে, ভি স্কোয়ার বাই পি। তো সবার ক্ষেত্রে আমি সূত্র অ্যাপ্লাই করে বলবো এখানে এটার রুটটা তাহলে কত আসবে, এটার রুটটা কত আসবে, 220 স্কোয়ার ডিভাইড বাই 60। কত আসে? 220-এর বর্গ বাই 60 কত আসে, 220-এর বর্গ, 220-এর বর্গ ডিভাইড বাই 60, 806। আচ্ছা, আমার মনে হয় 60 140 এভাবে না দিয়ে 160 40 দেওয়া উচিত, সিরিয়ালটা থাকুক। দাঁড়াও, আমি এটাকে সুইচ করে দিই, 100 থাকুক এখানে,
60 থাকবে এখানে, 40 থাকবে এখানে। 220 স্কোয়ার বাই 100 আগে করে ফেলি। এখানে কত আসছে তার রুটটা? 220 বর্গ বাই 100, 484 ওহম আসছে। তাহলে এই বাল্বের রোধটা 484, এটা ফিক্সড। এটারটা কত? এটাটা তো একটু বের করছি আমরা, এখানে কত আসছিল? সরি, এটাটা বের করছি আমরা 220 বর্গ বাই 60, কত আসছিল? 806.667 পৌনপুনিক আর কি এটা। আর এখানে আর সময় কত আসবে? 220 বর্গ ডিভাইড বাই 40, ডিভাইড বাই 40 কত আসে? ডিভাইডেড বাই 40 কত আসে? এখানে আসবে হচ্ছে 1210। তাহলে বুঝতেছো নিশ্চয়ই, যত ক্ষমতা কম তত রোধ বেশি, যত ক্ষমতা বেশি তত রোধ কম। কমন সেন্সের ব্যাপার। সেম কারেন্টই তো যাবে, যদি যায় সেক্ষেত্রে যার রোধ কম সেই তো বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। সো এটা অবভিয়াস, যার ক্ষমতা কম বেশি তার রোধ কম, ক্ষমতা কম রোধ বেশি, ক্ষমতা আরো কম রোধ আরো বেশি। বুঝতে পারছো? এখন তুমি যদি তাকে 220 ভোল্ট দাও, 420 ভোল্ট দাও, 10 ভোল্ট দাও, 50 ভোল্ট দাও, তার এই রোধের মানটা কিন্তু বদলাবে না। সে ওই ভোল্টেজের রেকর্ডিং এ তার ক্ষমতা বদলাবে, কিন্তু রোধের মানটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ রোধ তো সে নিয়ে আসছে অলরেডি, সে তো জন্মগতভাবে ওই রোধে আছে। তার তো রোধ তুমি বদলাতে পারবে না, কারণ তার ইন্টারনাল স্ট্রাকচার তো সেম আছে। এই ব্যাপারটা মাথায় রাখবা, বাল্বের ম্যাথ করার সময় রোধের মান তাদের বদলাবে না। তাদের রোধের মান যা আছে, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল রোধের মান যা আছে তাই থাকবে, ওয়েদার ইউ চেঞ্জ দ্য ভোল্টেজ অর নট। ভোল্টেজ চেঞ্জ হলে কি চেঞ্জ হবে? ক্ষমতা। ভোল্টেজ বাড়লে ক্ষমতা বাড়বে, ভোল্টেজ কমলে ক্ষমতা কমবে, বা রোধ সেম থাকবে। এই ব্যাপারটা যাতে মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি সবাই। এখন আসলে আমরা একটা সার্কিটে এই বাল্বগুলাকে বসাবো সিরিজ কম্বিনেশনে। আমি বললাম এখানে আছে আমাদের 100 ওয়াট, তার সাথে সিরিজে রাখলাম আমি 60 ওয়াট, তার সাথে সিরিজে রাখলাম আমি 40 ওয়াট, ছোট করে নিয়ে আসলাম। এখন এই সবাইকে আমরা মনে করো একটা র্যান্ডম ভোল্টেজ দিলাম 400 ভোল্ট। এটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব, এটা হচ্ছে 60 ওয়াটের বাল্ব, এটা হচ্ছে 40 ওয়াটের বাল্ব। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে কে সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে। অবিশ্বাস্য হলেও সত্য, যার এখানে ক্ষমতা কম সেই উজ্জ্বল ভাবে জ্বলবে, যার ক্ষমতা সব থেকে বেশি সে সব থেকে লো কোয়ালিটির আলো দিবে তোমাকে। বিশ্বাস না হইলে করে দেখতে পারি। এদের সবার রোধকে আমরা জানি না, 1210, 806.67 এবং 484। তাদের তুল্য রোধ আমরা পেয়ে গেছি না, ভোল্টেজ পেয়ে গেছি না, কারেন্টটা কত আসে এখানে? কিছু একটা তো আসবে যেটা কনস্ট্যান্ট, তোমরা নিজেরাই বুঝো। এখন আমি বললাম কারেন্ট একটা আছে কনস্ট্যান্ট, তাহলে এখানের কত ভোল্টেজ ড্রপ করবে? আই ইন্টু এটা রোধকে আমি বললাম R1। এখানে কত ভোল্টেজ ড্রপ করবে? আই ইন্টু R2। এখানে কত ভোল্টেজ ড্রপ করবে? আই ইন্টু R3। আমরা তো মাত্র নিজেরা দেখে আসছি, ক্ষমতা যত কম রোধ তত বেশি। 1210 ছিল, তো রোধ যত বেশি ভোল্টেজ কি বেশি পাচ্ছে না সে? ভোল্টেজ যদি বেশি পাই ব্রাইটনেস কি বেশি দিবে না? আমরা তো বলেই আসছি ভোল্টেজ বেশি দিবা ব্রাইটনেস বেশি দিব, ভোল্টেজ কম দিবা ব্রাইটনেস কম দিব। সেতে রোধ সব থেকে বেশি। কারেন্ট তো সবার সেম, যেহেতু তার সিরিজে আছে, এভরিওয়ান হ্যাজ দ্য সেম কারেন্ট। কারেন্ট যেহেতু সেম, যার রোধ বেশি সে ভোল্টেজ বেশি পাবে। তো এর তো রোধ 1210 ছিল, এই সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে, এ তার থেকে মাঝারি জ্বলবে, এ সব থেকে কম যাবে। তাহলে এখানে পয়সা নষ্ট। তুমি 40 ওয়াট কিনে নিয়ে আসছো, 60 ওয়াট কিনে নিয়ে আসছো, 100 ওয়াট কিনে নিয়ে আসছো, অথচ 100 ওয়াট তোমাকে সব থেকে খারাপ পারফরমেন্স দিচ্ছে, আর 40 ওয়াট তোমাকে সব থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। বুঝতে পারছো? তো এখানে আমরা কি বলবো উজ্জ্বলতা কোথায় বেশি? আমি যদি ব্রাইটনেসের কথা বলি, এটা বলবো আমরা সব থেকে উজ্জ্বল, সবচেয়ে উজ্জ্বল। এটা হচ্ছে সব থেকে কম উজ্জ্বল। আশা করি আর্গুমেন্টটা বুঝতে পারছো। আমি যদি এই সেম বাল্বগুলোকে এখন প্যারালালি কানেক্ট করি, প্যারালালি কানেক্ট করলে তো সবাই ভোল্টেজ সেম পাবে, সবাই 400 পাবে। যার রোধ বেশি সে বেশি, সরি, যার রোধ বেশি তার ভিতরে কারেন্ট কম যাবে। কারেন্ট কম মানে ভোল্টেজ কম, সরি ভোল্টেজ তো সেম সবার না, ও সরি ভোল্টেজ যেহেতু সবার সেম, সবাই যা যা ক্ষমতা অনুযায়ী যে বেশি সে বেশি দিবে। আমি কানেক্ট করে ফেলি এখানে। গ্যাঞ্জাম করে বোঝার দরকার নাই, যেভাবে বুঝলে সহজে বোঝা যায় মনে থাকে সেভাবে আমরা বুঝে ফেলবো। একভাবে বুঝতেই হয়েছে, একভাবেই বুঝবো। 100 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট, এই সবাই এখন আমরা বললাম কানেক্টেড হচ্ছে প্যারালালে, এবং সবার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 400। তো স্বাভাবিকভাবেই যার ক্ষমতা বেশি, সবাই তো সেম ভোল্টেজ পাচ্ছে। আগের বার তো ছিল কি সবাই ভোল্টেজ সেম পাচ্ছিল না, তো যে ভোল্টেজ বেশি পাচ্ছিল সে ক্ষমতা বেশি দিবে, যে ভোল্টেজ কম পাচ্ছিল সে ক্ষমতা কম দিবে, কারণ এখানে রোধ বেশি তাই ভোল্টেজ কম পাচ্ছে।
সরি সরি, এখানে রোধ বেশি কম তাই ভোল্টেজ কম পাচ্ছিল, এখানে তো উল্টা কথায়, সবাই তো ভোল্টেজ সেম পাচ্ছে, সুতরাং যার ক্ষমতা বেশি সেই তোমাকে সব থেকে বেশি ব্রাইটনেস দেবে। তো এখানে সত্য সত্য সত্যই তুমি যে তা কিনে নিয়ে আসছি 100 ওয়াটে, সে 100 ওয়াটই মানে সে তো দিবে 220 ভোল্ট 100 ওয়াট, তুমি দিয়ে দিয়েছো 400 ভোল্ট, সে ফাটবে না ধরে নিলাম আমরা, ধরে নিলাম সে নষ্ট হবে না, সেক্ষেত্রে সে সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে, সে জ্বলবে মাঝারি, সে জ্বলবে সব থেকে কম উজ্জ্বল। তো এটা একদম অ্যাকর্ডিংলি হবে। তাহলে এই জন্য সবকিছু কিভাবে থাকে, এই যে এটা একটা কারণ, সবকিছু প্যারালাল থাকে কিন্তু আমাদের বাসা বাড়িতে সবাই প্যারালাল থাকে, কোনো সিরিজ কম্বিনেশন নাই। সিরিজ কম্বিনেশন এনে তোমার বাসায় তুমি টিকতে পারবে না। নতুন একটা বাল্ব কিনে নিয়ে আসছো 1200 মানে 60 ওয়াটের, হঠাৎ করে দেখবো 60 ওয়াট কিনে নিয়ে আসছো, মাঝখান দিয়ে দেখবে 60 ওয়াট জ্বলতেছে কম কম, আর অন্য যেটা কম ছিল 40-এর সে দেখবো হঠাৎ করে উজ্জ্বল হয়ে গেছে একটু বেশি, আগের থেকে না বাট এটা তুলনায় সে উজ্জ্বল হয়ে গেছে। সিরিজ এই জন্যই ঝামেলার, সিরিজে উল্টা কাহিনী ঘটে যায়, এই জন্য বাসায় সব কিছু থাকে সিরিজ প্যারালাল, এবং সেক্ষেত্রে সবাই সেম ভোল্টেজ পায়। যেহেতু ঠিক করা আছে 220 ভোল্ট আমাদের বাসা বাড়িতে, 220 ভোল্ট যদি এক্সাক্টলি দেয় না বাট কাছাকাছি থাকে, ওই জন্য সবাই সবগুলো ডিভাইস এক্সাক্টলি 220 ভোল্টই পায়। তাহলে যে যাকে ডিজাইন করছে 220 ভোল্টের জন্য, শুধু 220 ভোল্টই ভালো পারফরমেন্স দিবে, এবং কেউই নতুন ডিভাইস লাগানোর কারণে ভোল্টেজ থেকে বঞ্চিত হয় না, কারণ সবার সাথেই 220 ভোল্টই আছে। এই জন্য সবকিছুই প্যারালাল থাকে, লাইট বলে ফ্যান বলে সবাই প্যারালাল কানেক্টেড। বুঝা গেছে? তাই সবচেয়ে বেশি উজ্জ্বল, কম উজ্জ্বল, আর মাঝখানে একটা মাঝামাঝি থাকবে। তো আশা করি এর বেশি তোমাদেরকে ডিটেলে বোঝানোর দরকার নাই, এখানে তুমি ম্যাথ করে কিছু বোঝানোর প্রয়োজন পড়বে না। ঠিক আছে তো? আর এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এখান থেকে তুমি তার আহ, রোধ বের করো, সেটা তোমরা অলরেডি এখানে করছো। আমি যদি রোধ বের করতে পারি, রোধ বের করতে পারলে তো তুমি কারেন্টও বের করতে পারবা, রোধ বের করতে পারলে তো তুমি তার যার যার ভোল্টেজ বের করতে পারবা। ক্লিয়ার? বাকিটা তো নর্মাল 99 প্রবলেম, তুমি ব্যাটারির জায়গায় রোধ কল্পনা করো, বাকি সব তুমি সলভ করতে অলরেডি পারো। বুঝাইতে পারছি? তাহলে কারেন্টের এই যে ক্ষমতার ব্যাপারটা আমাদের আশা করি ক্লিয়ার, এটা বুঝতে পারছো? ক্লিয়ার? শিওর? তাহলে আমাদের আহ, দেখো ম্যাথের ফিজিক্সের মডিউল আমাদের কি কি শেষ হয়ে গেছে অলরেডি। আমাদের মডিউল 1 শর্ট সিলেবাস থেকে মডিউল 1 ভেক্টর, ডাইনামিক্স, নিউটনের ডাইনামিক্স তো পড়ি নাই, ভেক্টর আর ডাইনামিক্স আমি তোমাদের পরে ফেলবো ম্যাথের গতিবিদ্যা পড়ানোর সময়, ওটা তো আছে তো একসাথে ওটা হয়ে যাবে। ভেক্টর, নিউটনের মেকানিক্স, ওয়ার্ক এনার্জি ডান, আইডিয়াল গ্যাস থার্মোডাইনামিক্স ডান, গ্রেভিটি এন্ড গ্রেভিটেশন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি ডান। আমাদের বাকি আছে শর্ট সিলেবাস থেকে আর মাত্র 3টা মডিউল, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, পিরিয়ডিক মোশন, ওয়েভ, ফিজিক্যাল অপটিক্স, জিওমেট্রিক অপটিক্স। ও না, যে ফিজিক্যাল তো শর্ট সিলেবাসে নাই, তো আমি তোমাদের জন্য এটাকে আসলে এখানে পড়াবো, সরি ভুলটা নিয়ে আসছি দুঃখিত, ফিজিক্যাল অপটিক্স আসবে, এই যে এটাকে আমি এখানে পড়াবো। স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, পিরিয়ডিক মোশন, ওয়েভ তো আমি আলাদাভাবে তোমাদের পড়াবো না যেহেতু ফুল সিলেবাসে পার্ট, বাট যতটুকু এটা করতে লাগবে সেটুকু আমি তোমাদেরকে পড়াবো। এটাকে আমি আবার ব্যাক নিয়ে যাই। এরপর ম্যাগনেটিজম তো তোমাদের এখন পড়তে পড়াচ্ছি না, এরপরে চলে যাবো কোথায় আমরা, মডার্ন ফিজিক্স, অ্যাটমিক মডেল আর সেমিকন্ডাক্টর। তাহলে আমাদের সর্বশেষ করলে বাকি আছে কয়টা মডিউল, এই যে একটা মডিউল 4 নাম্বারটা, যেখানে আমরা এই ফিজিক্যাল অপটিক্স এখানে নিয়ে এসে পড়বো। তো এখানে তিনটা চ্যাপ্টার আছে, রাসায়নিক ধর্ম, পিরিয়ডিক মোশন, সাথে ওয়েভের বেসিকটা পড়ে ফিজিক্যাল অপটিক্স। তাহলে এই মডিউল 4 বাকি, আর এই যে আমাদের এটা তো আমাদের পরিবেশিক মডিউল 4, আর এই দিক থেকে আমাদের মডিউল 6 বাকি, এটা আমাদের মডিউল 6 শর্ট সিলেবাস অনুযায়ী। তো আমাদের আর ফিজিক্সে 2টা মডিউল বাকি আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো ম্যাথে যাই। ম্যাথে কি কি বাকি আছে একটু দেখে নিই। ম্যাথ মডিউল আমাদের এই পাশ থেকে মডিউল 1 ডান, ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা ডান, সার্কেল কনিক্স ডান। আমাদের ম্যাথের মডিউল 3 মানে নেক্সট ক্লাস থেকে আমরা যেটা শুরু করব, মডিউল 3 ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপার, ট্রিগোনোমেট্রি সেকেন্ড পেপার। এই দুইটা মডিউল আমরা মানে এই দুইটা চ্যাপ্টার আমরা একসাথে শেষ করবো ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার থেকে। তো দেখো আমরা কিন্তু অলরেডি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পড়া হয়ে যাচ্ছে। ওইদিকে আমাদের সরলরেখা বৃত্ত শেষ, এই দিক থেকে আমাদের কনিক শেষ, এই দিক থেকে আমাদের ত্রিকোণমিতি ফার্স্ট পেপার শেষ হবে, ওই দিক থেকে আমাদের সেকেন্ড পেপারটা শেষ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট মডিউল। এরপরে কমপ্লেক্স নাম্বার পলিনোমিয়ালে যাব, এরপরে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনে যাব, এরপরে স্ট্যাটিক্স ডাইনামিক্সে যাব, এরপরে আমরা ফুল সিলেবাসের পার্টটা থেকে আবার শুরু করব। ঠিক আছে? তো আমাদের ম্যাথ থেকে শেষ হচ্ছে 2টা, আমরা নেক্সট ক্লাসে 3 নাম্বারটা শেষ করবো। তো ফিজিক্সে 3টা মডিউল ডান, ম্যাথে 2টা মডিউল ডান, ম্যাথের 3 নাম্বারটা নেক্সট ক্লাসে শুরু হবে। তো আমাদের কিন্তু জিনিসটা প্রপারলি ব্যালেন্সেই চলতেছে। তোমাদের ফিজিক্সের মডিউল 1 এর উপর তো পরীক্ষা হয়েছে, মেগা এক্সাম হয়েছে। ফিজিক্সের মডিউল 2 এর উপর আলাদা এক্সাম হয়েছে, আলাদাভাবে ফিজিক্সের মডিউল 2 তে এক্সাম হয় নাই, হয়েছে আদর্শ গ্যাস তাপগতিবিদ্যাতে একটা বড় পরীক্ষা হয়েছে। হ্যাঁ, ম্যাথের মডিউল 2 তে পরীক্ষা হয়েছে কিনা, কি ছিল মডিউল 2 তে পরীক্ষা হয়েছে, 2টা মিলে পরীক্ষা হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের
আবার একটা মেগা মডিউল 2 আসবে, যেখানে তোমাদের ফিজিক্সের মডিউল 2, ম্যাথের মডিউল 2, আবার ওইদিকে কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ থেকে প্রশ্ন এড করা হবে। তো নেক্সট তোমাদের মেগা এক্সামটা হচ্ছে, এই এক্সামগুলো একটু ভালো করে পড়ে দিও আর কি, যাতে করে তোমাদের একটা ওভারঅল পরীক্ষার এনভায়রনমেন্ট তৈরি করতে পারো। আর অফলাইনে যারা আছে অফলাইনে আইসো, তাহলে অফলাইনের পরীক্ষার এনভায়রনমেন্টটা পাবা। তাহলে ডেট আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিব না। তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ওই দিন। আশা করি বুঝা গেছে। মডিউল তো মাত্র শেষ হইলো। কোনটা, কোন মডিউল বলতেছো? না না, এটা তো মডিউল 3 শেষ করি না আগে। আগে তো আমাদের মাত্র না আজকে শেষ হইলো চিরতরি চলতরিতেরটা। আজকে তুমি কি পড়তেছিলে এতক্ষণ যাবো? তুমি এখন কি পড়তেছিলা? আমি কি বলছি বাদ দাও। তুমি বলো, তুমি একটু কি পড়ছিলা? একটু আগ পর্যন্ত কি পড়ছো? তো মডিউল 3 ফিজিক্স শেষ হইলো আজকে, আমি কি আজকে পরীক্ষা দিব তোমারে? মডিউল 3 তো পরে, আগে তো মডিউল 2 শেষ করবা না? মডিউল 2 এর সবগুলা পরীক্ষা ডান, ফিজিক্সের মডিউল 2 ডান, ফিজিক্সের মডিউল 2 ডান, ম্যাথের মডিউল 2 ডান। এরপরে কি পরীক্ষা হয় এরপরে? বলো, এরপরে কোন পরীক্ষা হয়? মেগা এক্সাম কখন হইছে? ফিজিক্সের মডিউল 1 ডান ডান, ম্যাথের মডিউল 1 ডান, তারপরে মেগা এক্সাম কিসের উপর হইছে? তারপরে ফিজিক্স ম্যাথ মিলে একটা পরীক্ষা হয়েছিল আবার। ফিজিক্স আর ম্যাথের মডিউল 1 এর উপর একটা পরীক্ষা হয়েছে আলাদা। না তো, তা আমি তো সেটাই তো বললাম। আমি তো সেটাই বললাম, ম্যাথের মডিউল 1 শেষ হয়েছে, ফিজিক্সের মডিউল 1 শেষ হয়েছে, ম্যাথের মডিউল 1 এর উপর আলাদা পরীক্ষা হয়েছে, ফিজিক্সের মডিউল 1 এর উপর আলাদা পরীক্ষা হয়েছে। দেন দুইটার মডিউল শেষ হওয়ার পরে পুরা সব সাবজেক্ট মিলাই একটা মডিউল 1 পরীক্ষা হয়েছে। হ্যাঁ, তো সেটা ফিজিক্সের, সেটা এখন মডিউল 2 তে হবে। মডিউল 2 শেষ হয়েছে ফিজিক্সের, কোনটা ছিল, আইডিয়াল গ্যাস থার্মোডাইনামিক্স। মডিউল 2 শেষ হয়েছে ম্যাথের, সার্কিকনিক্স। তো মডিউল 2 শেষ হইলো ফিজিক্স ম্যাথের, এখন কিসের পরীক্ষা হবে বলো? পরে বুঝবা, আর বোঝা যাবে না, মিটার গরম করে না আমার। ওকে, ক্লাস শেষ আজকে, তাহলে এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা, নেক্সট ক্লাস বলতে আমরা নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে ম্যাথের মডিউল 3। বুঝছো? তুমি কি এখন ম্যাথের ফিজিক্সের মডিউল 3 এর কথা বলতেছো? ফিজিক্সের মডিউল 3 পরীক্ষা আমি জানাবো, বা তার আগে মেগা এক্সামটা দিয়ে দাও মডিউল 2 একটা। বুঝছো? আগে না ওগুলা শেষ করবা। ওকে, ডান।